আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান বিশ্বাস, এইচএসসি 25 ব্যাচ, নটরডেম কলেজ, ঢাকা। তো আজকে আমরা ফিজিক্সের নিউটনিয়ান মেকানিক্সের পিওরলিং কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব। সেই সাথে কিছু সুন্দর সুন্দর প্রবলেম সলভ করব। তো আমরা যারা মেকানিক্সে গড়িয়ে পড়া রিলেটেড প্রবলেমগুলো সলভ করছি, আমরা ওইটাকেই হচ্ছে পিওরলিং এর একটা টাইপ বলতে পারি। তো আমরা অনেকেই হয়তো টাইপ বাই টাইপ ওই প্রবলেমগুলো সলভ করে গেছি, কিন্তু পিওরলিং জিনিসটা হয়তো অনেকে সেভাবে বুঝিও না, জানিও না। তো আজকে আমরা একদম বেসিক থেকেই পেয়ারলিং জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো যতটুকু সম্ভব। সেই সাথে ইজি ইজি প্রবলেম থেকে অনেক টাফ টাফ প্রবলেমও সলভ করার চেষ্টা করবো। অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো টাফ প্রবলেমই অনেক সহজেই অ্যাপ্রোচ করা যায়। আমরা জি অ্যাডভান্সের কিছু প্রবলেম সলভ করবো এবং এনডিসিরও কিছু প্রবলেম সলভ করবো। তো সচরাচর পিওরলিং হচ্ছে আমাদের একাডেমিকে সেভাবে কনসেপচুয়ালি দেখা যায় না। তো আমরা এনডিসিতে ফেস করছিলাম আমাদের টার্ম এক্সাম এবং সেন্টার ওয়ানে, অর্থাৎ আমাদের ইয়ার ফাইনাল এক্সামে। তো আমরা সবকিছুই দেখবো আজকে। তো শুরু করা যাক। তো পিওরলিং শুরু করার আগে আম, আমরা নর্মালি কয় ধরনের গতি দেখি? দুই ধরনের, ট্রান্সলেশনাল মোশন এন্ড রোটেশনাল মোশন। একটা বস্তু যখন চলরৈখিক পথে চলে তখন সেটা হচ্ছে তার ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি। যখন হচ্ছে বস্তুটা একই সাথে রোটেট করে আহ, তখন ওইটাকে আমরা রোটেশনাল মোশন বলতেছি। অ্যান্ড ট্রান্সলেশনাল মোশন অ্যান্ড রোটেশনাল মোশন দুইটা যখন একই সাথে একটা বস্তুতে ঘটে, ওইটাই হচ্ছে রোলিং হচ্ছে তখন। যেমন একটা গাড়ির চাকার কথা চিন্তা করো। একটা গাড়ির চাকা একই সাথে সামনের দিকেও চলতেছে অ্যান্ড রোটেটও করতেছে। তো এইটাই হচ্ছে আমরা রোলিং বলতে পারি। তো এখন রোলিং এ আসার পরে আমরা আসতেছি যে রোলিং থেকে পিওর রোলিং নাকি ইমপিওর রোলিং। তো পিওর রোলিং হচ্ছে রোলিং উইদাউট স্লিপিং, অর্থাৎ একটা বস্তু রোল করবে কিন্তু স্লিপ করবে না। অর্থাৎ সে যে সার্ফেসের উপর দিয়ে রোলিং করতেছে সেই সার্ফেসের সাপেক্ষে সে স্লিপ করবে না। আর ইমপিওর রোলিং হচ্ছে স্লিপ করবে। অর্থাৎ একটা আহ, গাড়ির কথাই চিন্তা করো। একটা গাড়ি যখন নর্মাল একটা ফ্রেশ রোডের উপর দিয়ে চলে তখন কিন্তু গাড়ির চাকাটা স্লিপ করে না। অর্থাৎ আমরা বলতে পারি পিওর রোলিং হচ্ছে সারফেসের উপর গাড়ির চাকাটা স্লিপ করতেছে না। কিন্তু একইভাবে যখন একটা গাড়ি কাদায় পড়ে তখন দেখবা গাড়ির চাকাটা ঘুরতেছে, কিন্তু গাড়ির চাকাটা যে স্পিডে ঘুরতেছে সেই স্পিডে কিন্তু গাড়িটা সামনের দিকে আগাইতে পারে না। চাকাটা একই জায়গায় বারবার ঘুরতে থাকে। তো এটাকেই বলবো হচ্ছে আমরা ইমপিওর রোলিং, অর্থাৎ যখন রোলিং এর মধ্যে স্লিপিংটা চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তো ইমপিওর রোলিং নিয়ে আমরা অত ডিপলি এখন আলোচনা করব না, আমাদের মেইন ফোকাস হচ্ছে পিওর রোলিং এ। তো পিওরলিং জিনিসটা আমি যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে চাই যে স্লিপিং হচ্ছে না, এটা মানে কি আসলে? তো ধরো এখানে সমতলের উপর একটা বস্তু আমি রাখলাম, একটা গোলাকার বস্তু যেটা হচ্ছে রোল করতেছে। তো এখন এই বস্তুটা আমি বলছি যে রোলিং কখন হবে? যখন হচ্ছে বস্তুটার একটা হচ্ছে লিনিয়ার স্পিড থাকবে, বাট অর্থাৎ ট্রান্সলেশনাল মোশন করতেছে যেটা যে স্পিডের সাহায্যে, আর একটা অ্যাঙ্গুলার স্পিডও থাকবে ওমেগা। এখন কথা হচ্ছে বস্তুটা পিওর রোলিং করতেছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? দেখো আমি বলছি পিওরলিং এর কন্ডিশন কি? স্লিপ করা যাবে না। এখন এই যে যে গোলাকার বস্তুটা সেটা সারফেসকে একটা পয়েন্টে, এই পয়েন্টে আমি ধরতেছি টাচ করতেছে, এটা হচ্ছে তার পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো পিওরলিং এর ক্ষেত্রে কি হয়? পয়েন্ট অফ কন্ট্যাক্টের নেট ভেলোসিটি জিরো হয়। অর্থাৎ আমরা রোটেশনাল মোশন পড়ার সময় পড়ছি না যে একটা বস্তু যদি ওমেগা স্পিডে ঘুরে তাহলে তার প্রত্যেকটা যে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্ট বরাবর একটা লিনিয়ার স্পিড থাকে। এটা এই স্পিডটার মান কত বলতো? এটা কি আর ওমেগা না? যদি বস্তুটার রেডিয়াস আর হয় তাহলে একইভাবে এই যে যে এ পয়েন্ট আছে এই পয়েন্টে দেখো তো এই বরাবর একটা আমার স্পিড থাকবে না? মানে রোলিং এর রোটেশনের কারণে একটা স্পিড থাকবে আর ওমেগা। এখন আমি তোমাকে কি বলতেছি যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি শূন্য হবে, কারণ পয়েন্ট অফ কন্ট্যাক্টের যদি ভেলোসিটি থাকে তাহলে এই সারফেসের সাপেক্ষে বস্তুটা যদি ঘুরে তাহলেই তো স্লিপিংটা চলে আসতেছে, তাই না? মানে সারফেস স্থির আছে, বস্তুটা সারফেসের উপর একই পয়েন্টে হচ্ছে বারবার ঘুরতেছে, আগাচ্ছে না, এটাই তো স্লিপিং। গাড়ির ক্ষেত্রে তো এটাই হয়, গাড়ি আগাচ্ছে না, একই জায়গায় ঘুরতেছে, এটাই তো স্লিপিং। তো স্লিপিং ঠেকাইতে হলে আমাকে কি করতে হবে? পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি জিরো হইতে হবে। তো পয়েন্ট অফ কন্ট্যাক্ট ভি এ ইজ ইকুয়াল টু কত দেখো তো? ভি নট মাইনাস আর ওমেগা না? মানে আমি যদি এদিককে পজিটিভ ধরি, এদিকে হচ্ছে আমার ভি নট আর উল্টা দিকে হচ্ছে আমার আর ওমেগা, অটোমেটিক্যালি নেগেটিভ। তো এই দুটার যোগফল হচ্ছে কত? জিরো। তাহলে আমার ভি নট ইজ ইকুয়াল টু কত আসতেছে? আর ওমেগা। অর্থাৎ ট্যানজেনশিয়াল স্পিড আর আমার লিনিয়ার স্পিড, অর্থাৎ সেন্টার অফ মাসের যে লিনিয়ার স্পিড, এটা কিন্তু সমান আসতেছে। অলওয়েজ যে সমান আসবে এমন না, বাট আমাদের কন্ডিশন ওইটাই। পয়েন্ট অফ কন্ট্যাক্টের
আর নেট ভেলোসিটি শূন্য হইতে হবে। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। তো একইভাবে আমি ত্বরণের কথাও বলতে পারি, অর্থাৎ এদিকে যদি বস্তুটা লিনিয়ার এক্সেলারেশন এ হয় এন্ড অ্যাঙ্গুলার এক্সেলারেশন আলফা হয়, তাহলে একইভাবে এই বরাবর একটা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন থাকবে আর আলফা, এন্ড এদিকে তো এ আছেই। তাহলে পয়েন্ট এ এর যে এক্সেলারেশন, এটা কি হবে বলতো, এ মাইনাস আর আলফা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমি এ ইজ ইকুয়াল টু বলতে পারবো আর আলফা। এখন কথা হচ্ছে, এই যে পয়েন্ট অফ কন্টাক্টের এক্সপ্লোরেশনের বেলায় একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সপ্লোরেশন জিরো, নট নেট এক্সপ্লোরেশন। কারণ একটা বস্তু যখন রোটেশনাল মোশন করে তখন কিন্তু তার একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ থাকে, যেটা হচ্ছে ওমেগা স্কয়ার আর বলি আমরা। তো ওই ত্বরণটা কিন্তু আমার নালিফাই হচ্ছে না, ওই ত্বরণটা কিন্তু থাকতেছে। তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এ পয়েন্টের নেট এক্সপ্লোরেশন কত, তাহলে অ্যান্সার হবে ওমেগা স্কোয়ার আর বা সেন্ট্রিপিটাল এক্সেলারেশন যেটা। কিন্তু এ পয়েন্টের যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন আছে সেটা কিন্তু জিরো, পিওরোলিং এর শর্ত এটা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি এই শর্তটা। তো এখন আবার কথা হচ্ছে, যদি সামহাউ তোমার আচ্ছা, এক্সেলারেশনের বেলায় তো দেখলাম জাস্ট ট্যানজেনশিয়াল, তো ভেলোসিটির তো ট্যানজেনশিয়াল আর সেন্টিপিটাল বলে কিছু নাই, সব ট্যানজেনশিয়ালই। তো নেট ভেলোসিটি, এ পয়েন্টের নেট ভেলোসিটি শূন্য বলা যায়। কিন্তু সামহাউ ধরো তোমাকে কোশ্চেনে এমন কিছু ভ্যালু দিয়ে দিল, যাতে করে তুমি দেখতে পাইলা যে এই যে আর ওমেগা হচ্ছে তোমার গ্রেটার দ্যান ভি নট আসতেছে, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে, যে বস্তুটা যে বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে তার চেয়ে বেশি স্পিডে সে রোটেট করতেছে। তার মানে রোটেটটা কোন দিকে করতেছে? পিছনের দিকে কিন্তু, ক্লকওয়াইজ। তার মানে তার ব্যাকওয়ার্ড স্লিপিং হচ্ছে, ব্যাকওয়ার্ড স্লিপিং। আর যদি সামহাউ তুমি এমন ভাবাও যে আর ওমেগা ইজ লেস দ্যান ভি নট আসতেছে, তাহলে তোমার কি হবে? ফরওয়ার্ড স্লিপ হচ্ছে। এই জিনিসটা আশা করি সবাই মাথায় রাখবে, এটা তো লাগবে না। তো আশা করি এতটুকু বুঝাইতে পারছি যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন কেন জিরো হবে। কারণ একই জায়গায় থেকে বারবার ঘুরলে স্লিপিং চলে আসতেছে, যেটা আমার পিওর রুলিং এর এগেইনস্টে। বুঝাইতে পারছি আশা করি। সুষম গড়িয়ে চলার জন্য এটা আমাদের ম্যান্ডেটরি। তো আমরা ফর্মুলা মনে রাখবো না, কারণ ফিজিক্সের যে কোনো কনসেপচুয়াল প্রবলেম বা হার্ড প্রবলেম গুলা নর্মালি ডেরিভেশন থেকেই আমাদের সলভ করতে হয়। তো তোমরা কখনোই যে কোনো যেই কনসেপ্টই শিখো, ডেরিভেশন মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা যেভাবেই কোশ্চেন আসুক পেরে যাবা। ডিরেক্ট ফর্মুলা দিয়ে সবসময় কাজ হয় না। তো এখন আসি যে সামহাউ যদি আমি এতক্ষণ তো গ্রাউন্ডের সাপেক্ষে হিসাব করলাম, তাই না? যে আমার হচ্ছে এ এবং ভি, সরি, ভি এবং ওমেগার যে সম্পর্কটা বের করলাম, এটা তো আমি গ্রাউন্ডের পার্সপেক্টিভ হিসাব করলাম, যে ভূমির উপর দিয়ে একটা বস্তু গড়িয়ে চলতেছে। তো কেমন হবে যদি হচ্ছে একটা গাড়ির উপর দিয়ে একটা বস্তু গড়িয়ে চলে, বলো তো? এই যে একটা গাড়ির উপরে হচ্ছে আমি একটা বস্তু নিলাম। এই গাড়িটা ধরো সামনের দিকে একটা ত্বরণে গতিশীল, এন্ড এই বস্তুটা হচ্ছে সামনের দিকে একটা ত্বরণে গতিশীল। গাড়িটা ধরো এপি ত্বরণে গতিশীল, এন্ড বস্তুটা হচ্ছে এ ত্বরণে গতিশীল। And একইভাবে সে আলফা এক্সপ্লোরেশনেও ঘূর্ণন গতি সম্পন্ন করতেছে। এখন আমি যদি তোমাকে বলি এই গাড়িটার উপরে এই বস্তুটা যদি পিওর রোলিং করতে চায়, তাহলে তার অ্যাঙ্গুলার এক্সেলারেশন, লিনিয়ার এক্সেলারেশন এবং গাড়ির অ্যাক্সেলারেশনের মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে কিভাবে করবা? তাহলে দেখো, ফর্মুলা কিন্তু আমি মুখস্থ করি না, ফর্মুলা দিয়ে করলে কিন্তু এখন ভুল হয়ে যাবে, এই সময় কিন্তু আর আলফা হবে না এখানে। আমি ডেরিভেশন করি, একদম ডিরাইভ করে আনি। এইটা হচ্ছে তার এখন পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো আমি কি বলছিলাম, যে যেই সারফেসের উপর দিয়ে চলবে সেই সারফেসের সাপেক্ষে বস্তুটার পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি বা এক্সপ্লোরেশন এটা জিরো হবে। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টের যে এক্সপ্লোরেশন এটা কত? এতক্ষণ কি হচ্ছিল? এ মাইনাস আর আলফা। কিন্তু এখন আমার যে সারফেস তার নিজেরই তো একটা এক্সপ্লোরেশন আছে। তো সারফেসের সাপেক্ষে আমি ক্যালকুলেট করতেছি। তো গতিবিদ্যায় আমরা পড়ছিলাম যে যার সাপেক্ষে সে কি হয়? মাইনাস হয়। তো এটা ইজ ইকুয়াল টু কত হবে? জিরো হবে। তাহলে এখান থেকে আমি কি পাবো বলতো? আর আলফা প্লাস এপি। এটাই হবে হচ্ছে আমার পিওরোলিং এর শর্ত, যে পিওরোলিং হইতে হইলে আমার যে উপরের যে বস্তুটা আছে এটার যে লিনিয়ার এক্সপ্লোরেশন সেটা হচ্ছে আর আলফা প্লাস এপি হইতে হবে। এখন গ্রাউন্ডের ক্ষেত্রে জাস্ট আর আলফা কেন আসছিল? কারণ গ্রাউন্ডের এক্সপ্লোরেশনটা তো জিরো ছিল, তো এখানে এপি এর ভ্যালুটা সেক্ষেত্রে জিরো হয়ে গেছিল, জাস্ট এই ইজ ইকুয়াল টু আর আলফা ছিল। তো একইভাবে তোমার যদি সারফেসের ভেলোসিটি থাকে, তো একইভাবে ডেরিভেশনটা আসবে। তো আশা করি এতটুকু সবাইকে বুঝাইতে পারছি। তো এখন হচ্ছে আমরা ফ্রিকশনে যাব।
অর্থাৎ পিওর রোলিং এর ক্ষেত্রে আমাদের ফ্রিকশনটা কিভাবে কাজ করে আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। এরপর আরো কিছু কনসেপ্ট শিখে দেন আরো টাফ প্রবলেমে যাব। তো পিওর রোলিং এ আবার ফ্রিকশন, এটা শুনে অনেকের কনফিউশন সৃষ্টি হইতে পারে যে আমি রোলিং করতেছি যেহেতু পিওর ভাবে, তাহলে এখানে আবার আমার ফ্রিকশনের কনসেপ্ট কই থেকে আসলো, এটা মনে হইতেই পারে। কিন্তু তুমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করো বা ম্যাথমেটিক্যালি চিন্তা করো, তাহলে কিন্তু দেখবা যে ফ্রিকশন ছাড়া কিন্তু পিওর রোলিং সম্ভব না। কারণ কি? কারণ তোমার যদি ফ্রিকশন না থাকে বস্তুটাকে ঘোরাবে কে? তুমি একটা বস্তুকে ধরো যে একদম মসৃণ একটা তলে তুমি যদি একটা বস্তুকে ধাক্কা দাও, কি হবে? বস্তুটা স্লিপ করে চলে যাবে না? বস্তুটা কি ঘুরবে? ঘুরবে না। যেমন হচ্ছে ওই যে কাদার কথা চিন্তা করো, আবার গাড়ির কাদায় ফিরে যাই। প্র্যাকটিক্যালি চলে আসি। একটা গাড়ি যখন রাস্তা দিয়ে চলে তখন কিন্তু তার ফ্রিকশন থাকে এবং সে পিওর রোল করে। যখনই কাদার মধ্যে চলে যায় তখন কিন্তু তার ফ্রিকশন কমে যায় অনেকটা। অ্যান্ড সে কিন্তু পিওর রোলিং করতে পারে না। ইমপিওর রোলিং হয়। অলওয়েজ যে ফ্রিকশন কমে গেলে ইমপিওর রোলিং হবে এমন না। ফ্রিকশন বেড়ে গেলেও ইমপিওর রোলিং হয়। তো ওই জিনিসটাই আমরা এখন দেখবো যে ফ্রিকশনের সাথে পিওর রোলিং এর আসলে সম্পর্কটা কি। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই যে আমি আবার হচ্ছে একটা আনত তল নিই। আমরা আগে হচ্ছে হরিজন্টাল প্লেনের উপরে পিওর রোলিং এর মেকানিজম গুলো দেখবো। এরপর হচ্ছে আমরা ইনক্লাইন প্লেনে যাব। আমি যে বলছিলাম আমাদের এন্ডিসতে আসলে আমাদের ইনক্লাইন প্লেনের উপর আসছিল। তো ধরো যেহেতু ফ্রিকশন নিয়ে আলোচনা করতেছি অবশ্যই বুঝতে পারতেছো এইখানে আমাদের আপাতত বেগের টার্মটা আমরা পরে আনি, আমরা আগে ত্বরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেহেতু ফ্রিকশন হচ্ছে একটা বল, এটা ত্বরণ সৃষ্টি করে। তো এই তলে ধরো একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে মিউ। এখন বস্তুটা যদি ঘর্ষণ না থাকে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারতেছো যে এটাকে তুমি যদি একটা বলে ধাক্কা দাও এটা জীবনেও ঘুরবে না, এটা সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। কারণ ঘুরে মূলত কিসের জন্য বলতো? টর্কের জন্য। তো তুমি যখন একটা বস্তুকে ধাক্কা দাও তুমি মূলত বস্তুটার সেন্টার অফ মাসে ধাক্কা দাও। তো এটা তো তোমরা অবশ্যই মেকানিক্সে পড়ছো যে সেন্টার অফ মাসে ধাক্কা দিলে বস্তুটার কিন্তু আলটিমেটলি কোনো টর্ক সৃষ্টি হয় না, ফলে কিন্তু বস্তুটা ঘুরবে না। তো অবশ্যই আমাকে সেন্টার অফ মাস ব্যতীত অন্য কোনো পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে যাতে করে বস্তুটা ঘুরতে পারে। যখনই তুমি বস্তুটাকে ধাক্কা দিবা তখনই বস্তুটার গতির বিপরীতে, এখন গতির বিপরীতে না অনুকূলে এটা আমরা পরে দেখতেছি, আপাতত আমরা ধরতেছি যে এই দিক বরাবর আমার হচ্ছে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো এই ফ্রিকশনটাই কি হচ্ছে এই বস্তুটাকে এদিক বরাবর একটা টর্ক সৃষ্টি করবে। এই যে এদিকে কি আর না, এই রেডিয়াসটা, তো কেন্দ্র থেকে লম্ব দূরত্ব আর, অবশ্যই গ্রাউন্ডটা তো বিন্দুর সরি বৃত্তাকার শেপের সাপেক্ষে লম্ব, কারণ এটা তো স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু স্পর্শক তো লম্ব হয় বৃত্তের ব্যাসার্ধের উপরে। তাহলে এই যে ফ্রিকশন ফোর্স এটা কিন্তু একটা টর্ক সৃষ্টি করবে, সেটা হচ্ছে এফ আর। এই ফ্রিকশন ফোর্সটা বস্তুটাকে একটা টর্ক সৃষ্টি করে ঘোরাচ্ছে অ্যান্ড ঘুরতে সাহায্য করবে, ফলে কি আমার পিওর রোলিং সংঘটিত হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে ফ্রিকশন না থাকলে বস্তুটা কিন্তু ঘুরবে না, আমার রোলিংই হবে না, অর্থাৎ আমার যে ট্রান্সলেশনাল মোশন হবে, কোনো রোটেশনাল মোশন আসবে না। তো তোমরা যদি কোশ্চেনে এমন কোথাও দেখো যে একটা বস্তুকে তুমি একটা আলোর তলে বা একটা তলে ধাক্কা দিছো কিন্তু কোনো ফ্রিকশন নাই, তাহলে কিন্তু তোমার রোলিং এর চিন্তা মাথা থেকে বাদ, এটা জাস্ট নর্মাল মোশন করতেছে। তো এখন আসি, এখন সবার যেইখানেই আসলে মেইনলি কনফিউশনটা লাগে সবার, সেটা হচ্ছে যে ফ্রিকশনটা কোন দিকে অ্যাপ্লাই হবে আর ফ্রিকশনের ভ্যালুটা কত। ঠিক আছে? তো এখন ফ্রিকশনটা কোন দিকে অ্যাপ্লাই হবে এটা আমি কিভাবে বুঝবো? দেখো একটু আগেই আমি কি বলছি যে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের আমার হচ্ছে নেট ট্যানজেনশিয়ালের যে নেট এক্সেলারেশনটা আছে এটা জিরো হইতে হবে, তাই না? তাহলে দেখো তো আলফা অ্যাঙ্গুলার স্পিডে যদি থাকে, তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার স্পিড যদি আলফা হয়, তাহলে তার এইখানে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন হচ্ছে আর আলফা। তাহলে আমার যে এ পয়েন্টের যে এক্সেলারেশন সেটা কি হবে বলতো? এ মাইনাস আর আলফা। তো এতক্ষণ আমরা দেখতেছিলাম যে এটার সমান যদি জিরো হয় আমার পিওর রোলিং হচ্ছে। বাই এনি চান্স যদি এমন হয় ধরো তুমি যেই মুহূর্তে ধাক্কা দিছো তখন তো আমার তোমার অ্যাঙ্গুলার স্পিড নাও থাকতে পারে, অর্থাৎ এ আর আলফা ইজ লেস দেন এ, তখন কি হবে বলতো? তোমার ফ্রিকশনটা হচ্ছে এই আর আলফাটাকে বৃদ্ধি করবে।
তো এটা বৃদ্ধি হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসবে যখন হচ্ছে আর আলফা ইজ ইকুয়াল টু এ হবে অ্যান্ড পিওরোলিং হবে। এরপর যেই মুহূর্তেই আর আলফা ইজ ইকুয়াল টু এ হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু ফ্রিকশন আর এটাকে ইনক্রিজ করবে না। এটাই হচ্ছে পিওরোলিং এর মজা, যে ফ্রিকশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, এরপর যখনই পিওরোলিং হইতে শুরু করে এরপর কিন্তু ফ্রিকশন আর কাজ করে না। কাজ করে না বলতে তার ভেলোসিটি বা এক্সেলারেশন চেঞ্জ করে না, কিন্তু আসলে তো কাজ করতেছে, আসলে তো সে রোলিংটাকে বজায় রাখতেছে। তো একইভাবে তাহলে দেখো যদি আর আলফা আমার ছোট হয় তাহলে ফ্রিকশনটা তো আর আলফার দিকেই কাজ করবে, আর আলফাকে যেহেতু বৃদ্ধি করতে হবে। কিন্তু যদি এমন হয় যে আমার আর আলফা হচ্ছে গ্রেটার দেন এ, তাহলে কি হচ্ছে, আমার সমান করতে হলে এ কে বৃদ্ধি করতে হবে, তখন আমার কি হবে, আমার ফ্রিকশনটা হচ্ছে এ দিক বরাবর কাজ করবে, ফলে সে হচ্ছে এ কে বৃদ্ধি করবে। এ কে বৃদ্ধি করলে তাহলে হচ্ছে একে বৃদ্ধি করবে বলতে হচ্ছে আর আলফাকে হ্রাস করবে, একে তো বৃদ্ধি করা যাবে না। আর যেহেতু আলফা হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন এন্ড ফ্রিকশন ফোর্স হচ্ছে টর্ক সৃষ্টি করতেছে, তো ফ্রিকশন ফোর্স হচ্ছে আলফাটাকে হচ্ছে রিডিউস করবে, একটু ডিক্রিজ করবে, আলটিমেটলি হচ্ছে আর আলফা ইজ ইকুয়াল টু এ হবে, দেন আবার পিওর রোলিং হবে। তো আশা করি এইখান থেকে বুঝতে পারছো যে আসলে আমার ফ্রিকশনের ডিরেকশনটা আমি কোন দিকে নিব। তো ম্যাথে আমাদের ফ্রিকশনের ডিরেকশনটা আসলে উল্টা নিলেও সমস্যা নাই, কারণ তুমি যদি উল্টাও নাও তোমার অ্যান্সারটা নেগেটিভ আসবে, তুমি সেখান থেকেই বুঝে যাবে যে তোমার ফ্রিকশনটা হচ্ছে যেই দিকে নিছো তার উল্টা দিকে হওয়া উচিত। তো ফিজিক্সে এগুলা নিয়ে প্যারা না আসলে, বাট তোমার বোঝার জন্য যে যেটা ছোট হবে আসলে ফ্রিকশন তার অনুকূলে কাজ করবে, দুর্বলকে সাহায্য করবে আসলে। তো এখন কথা হচ্ছে ফ্রিকশনের ভ্যালুটা আসলে কত হবে, ফ্রিকশনটা কি লিমিটিং ফ্রিকশন নিব? আচ্ছা, অনেকের আবার এখানে সমস্যা থাকতে পারে যে লিমিটিং ফ্রিকশন আবার কি জিনিস। মানে ফ্রিকশন তো দুই প্রকার তাই না, স্ট্যাটিক ফ্রিকশন এন্ড কাইনেটিক ফ্রিকশন। তো স্ট্যাটিক ফ্রিকশন যেটা, সেটা হচ্ছে কি সেলফ অ্যাডজাস্টিং, অর্থাৎ আহ, আমরা নর্মালি এফ সমান কি জানি, মিউ এন, অর্থাৎ এন হচ্ছে রিয়েকশন ফোর্স বা মিউ আর যেটাই বলো তুমি। তো স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে জিরো থেকে মিউ এন পর্যন্ত হইতে পারে, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনের যে কোনো ভ্যালু হইতে পারে। ধরো যে একটা অনুভূমিক তলের উপর একটা বস্তু আছে, এটার মিউ এম জি মানে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স হচ্ছে 10 নিউটন। এখন তুমি যদি বস্তুটাকে 5 নিউটন বলে টান দাও তাহলে বস্তুটা কি হবে বলো তো, স্থির থাকবে না। তাহলে অপর দিকে তুমি ঘর্ষণ বল কত বলবা, 10 নিউটন বলবা। 10 নিউটন বললে তো বস্তু উল্টা দিকে 5 নিউটন বলে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তা তো যায় নাই। তুমি 5 নিউটনের টান দিছো, বস্তু স্থিরই আছে। তার মানে তুমি যখন 5 নিউটন বলে টানতেছো তখন তোমার ফ্রিকশন ফোর্সও 5 নিউটনই অ্যাপ্লাইড হচ্ছে। এইটাই এটাই হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং বলছিলাম, এটা যারা জানো তো জানোই, আর যারা জানো না তাদের জন্য, যে ফ্রিকশন ফোর্স তো স্ট্যাটিক ফ্রিকশন তো সেলফ অ্যাডজাস্টিং, এটা জিরো থেকে মিউএন পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। তো ডিপেন্ড করতেছে তোমার কতটুকু দরকার। তুমি তো অবশ্যই মিউএন এর, অর্থাৎ এখানে যেমন মিউএন আমি 10 নিউটন ধরছি, তুমি 10 নিউটনের বেশি নিতে পারবে না, কিন্তু কম তো নিতে পারো। তোমার ধরো পিওর রোলিং এর জন্য 8 নিউটন দরকার, তখন এখন তোমাকে যদি এই একটা কন্ডিশন দিয়ে বলে পিওর রোলিং এর, এন্ড দেন বলো ফ্রিকশন ফোর্স বের করো, তুমি মিউএন করে দিয়ে হচ্ছে ধরো 10 নিউটন বের করে দিলা, তাহলে তোমার ভুল হয়ে গেল। তোমাকে অবশ্যই পিওর রোলিং এর কন্ডিশন গুলো স্যাটিসফাই করে দেন প্রবলেমটা সলভ করতে হবে। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। তো এখন আহ এতটুকু তো ক্লিয়ার আশা করি যে ফ্রিকশন হচ্ছে বস্তুটাকে ঘুরতে সাহায্য করে টর্ক সৃষ্টির মাধ্যমে। এন্ড এখন হচ্ছে আমরা যাব যে এই যে যে ফ্রিকশন ফোর্সটা, এটা তো আমরা বুঝতেছি যে এই ফ্রিকশনটা অলওয়েজ কি হবে, লেস দেন অর ইকুয়াল টু মিউ এন। সামহাও যদি তুমি ক্যালকুলেশন করে কখনো পাও যে ফ্রিকশন হচ্ছে মিউ এন এর চেয়ে বড় চলে আসতেছে, তখন কিন্তু পিওর রোলিং সম্ভব না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। কারণ ফ্রিকশন যদি বড় হয়ে যায় তাহলে সে এই আর আলফা ইজ ইকুয়াল টু এ এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। তো এখন এই ফ্রিকশন ফোর্সটা কিভাবে আমরা ক্যালকুলেট করব এই জিনিসটার মেকানিজম দেখব। প্রথমে হচ্ছে আমরা সমতলে দেখব, এরপর আনত তলে দেখব। তো আহ, এতটুকু তো আশা করি বুঝাইতে পারছি যে ফ্রিকশন কখন কার দিকে কাজ করবে। তো চলো এখন হচ্ছে আমরা ফ্রিকশনটা কিভাবে ক্যালকুলেট করব এই জিনিসটা দেখা যায়। তো ধরো আবার হচ্ছে আমরা আগেই বলছি, আমরা প্রথমে হচ্ছে একটা আনত তলের উপর কাজ করব। তো ধরো এই আনত তলে বস্তুটাকে তুমি স্টার্টিং এ একটা
ফোর্স দিয়ে দিলা, এফ বলে তুমি হচ্ছে এই বস্তুটার সেন্টার অফ মাসে টানতেছো। তুমি অন্য কোথাও সেন্টার অফ মাসেই টানতে হবে এমন না, তুমি উপরে দড়ি লাগাইও টানতে পারো। তো আপাতত আইডিয়াল কেস ওয়াইজ আমরা সেন্টার অফ মাসেই ধরতেছি। তো এখন অবশ্যই একটা ফ্রিকশন থাকতে হবে, তা না হইলে তো বস্তু রোটেট করবে না, এটা আগেই বলছি। মানে রোলিং হবে না। তো আমাদের কন্ডিশন কি, পিওর রোলিং করাইতে হবে। তো পিওর রোলিং যদি আমি করাইতে চাই, আর আমাদের তো রিয়েল লাইফে পিওর রোলিং মানে ঘুরেই বস্তুটা ফ্রিকশন থাকে। তো দেখো এরকম হবে অবশ্যই, ইনিশিয়ালি আমার এও জিরো, ইনিশিয়ালি এ জিরো বলতে এফ বল প্রয়োগের ফলে যে এটা পাচ্ছি আর কি, এটাই তো আমার এফ। আর আলফা তো জিরো, কারণ এখনো তো ঘুরতে শুরু করেনি। তো এখন কি হবে দেখো তো, আমার লিনিয়ার যে ভেলোসিটি, লিনিয়ার ফোর্স কত দেখো, লিনিয়ার এফ নেট কত, এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এম এ। এই বস্তুটা হচ্ছে রেডিয়াস আর ধরো, আর ম্যাস এম ধরো, এইটা। এখন আবার দেখো তো, এই যে এই ফোর্সটা তো সেন্টার অফ মাসে, তাই না, ক্যাপিটাল এফ। তাহলে এটা তো কোনো টর্ক সৃষ্টি করবে না। তাহলে আমার যে এই স্মল এফ বা ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে একটা আমার টর্ক সৃষ্টি করবে, সেটা কি হবে বলো, এফ আর। আবার টর্ক সমান আমরা জানি আই আলফা। তাহলে আমার হচ্ছে কি, এফ আর ইজ ইকুয়াল টু কত, আই। আর পিওর রোলিং, আমরা এখন কি পিওর রোলিং এর জন্য ফ্রিকশন ফোর্সটা ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে তো অবশ্যই আমার আর আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ হবে। তাহলে আমি আলফা ইজ ইকুয়াল টু বলতে পারি এ বাই আর। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো দেখো তো, এফ ইজ ইকুয়াল টু আই এ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই জিনিসটা বলতে পারবো। তাহলে এখান থেকে আমি আবার এখানে এফ ইজ ইকুয়াল টু, এফ এর ভ্যালুটা ধরো কোশ্চেন তোমাকে দিয়ে দিল, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, এম এ প্লাস এফ, এফ এর ভ্যালু কত পাইছি, আই এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে তুমি যদি এ কমন নাও, তাহলে কি পাবা, এম প্লাস আই বাই আর স্কোয়ার, এফ ইজ ইকুয়াল টু এইটা পাইলা। তো এইখান থেকেই কিন্তু আলটিমেটলি তোমার আহ বের করতে হবে যে তোমার এক্সেলারেশনটা কত। তোমাকে যদি নর্মালি ধরো একটা বস্তু দিয়ে দিল, 5 কেজি ভরের একটা বস্তু, ধরো একটা ডিস্ক বা রিং দিয়ে দিল, বলে দিল 10 নিউটন বল প্রয়োগ করছি, তুমি যদি সরাসরি এম দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা পুরোটা ভুল হয়ে যাবে। যদি কোশ্চেনে বলে দেয় যে বস্তুটা গড়িয়ে চলতেছে, তোমাকে অবশ্যই এইমাত্র আমি যে ইকুয়েশনটা আনলাম, এই ইকুয়েশন এনেই করতে হবে। তো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তো এখন কি করবা, এখানে তোমাকে অবশ্যই গিভেন ভ্যালু এফ দিয়ে দিবে, এম দিয়ে দিবে, আর দিয়ে দিবে, আই দিয়ে দিবে। তো এখান থেকে তুমি এ নির্ণয় করবা, এ নির্ণয় করার পরে এখানে তুমি ফ্রিকশন ফোর্সটা অবশ্যই নির্ণয় করতে পারবা। এন্ড এটা অলওয়েজ কি হবে, মিউ এন থেকে ছোট হবে বা ইকুয়াল হবে। তা এখন চলো, আমাদের আপাতত কনসেপ্ট গুলা ক্লিয়ার, মানে সমতলের ক্ষেত্রে আশা করি। এখন আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। এই প্রবলেমটাই দেখি চলো, যে হোয়েন স্লিপিং স্টপ ভি ইজ ইকুয়াল টু কত। তো এখন দেখো এইখানে কিন্তু আমাদের এখানে বলছে যে একটা বস্তুকে তুমি হচ্ছে ভি নট বেগে ধাক্কা দিছো, এন্ড এটা হচ্ছে ধাক্কা দিলে অবশ্যই কি হবে বলতো, কিছু দূর কিন্তু স্লিপ করবে, কারণ যতক্ষণ না তোমার ইনিশিয়ালি তো কোনো ওমেগা নাই। তো এই কেসের ক্ষেত্রেও দেখো ইনিশিয়ালি তো কোনো আলফা নাই। তো যতক্ষণ না তোমার আলফা, আর আলফা ইজ ইকুয়াল টু এ হচ্ছে, ততক্ষণ তো বস্তুটা একটু স্লিপ করে করেই যাবে। এরপর যখনই আর আলফা সমান এ হয়ে যাবে, তখনই কিন্তু আমার আর কি হবে না, আলফার ভ্যালু আর বাড়বে না। তখন হচ্ছে আমার পিওর রোলিং হইতে থাকবে। তো একইভাবে এইখানে যখন আমাদের ভি নট বেগে ধাক্কা দিলাম, তখন কি আমার কোনো ওমেগা বেগ ছিল, ইনিশিয়াল কিন্তু ওমেগা ছিল না। তাহলে কি হবে বলতো, ফ্রিকশন ফোর্স টর্ক সৃষ্টি করে বলছি। তো ফ্রিকশন ফোর্স টর্ক সৃষ্টি করবে, টর্কের কারণে আমার ওমেগাটা কি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এন্ড যে মুহূর্তে আমার ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে যাবে, তখনই কিন্তু আমার পিওর রোলিং হবে, এন্ড ওমেগা আর বাড়বে না, ওইভাবে পিওর রোলিং হইতে থাকবে। এন্ড ফ্রিকশনটাও কিন্তু তখন আর ইফেক্ট করবে না। তো এতটুকু আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা তাহলে চলো সলভ করি। তো এখন দেখো এখানে আমার ফ্রিকশন ফোর্স, যেহেতু বস্তু ডান দিকে গতিশীল, ফ্রিকশন ফোর্স অবশ্যই আমার এইদিকে উল্টা দিকে কাজ করবে, এন্ড এইদিকে বরাবর হচ্ছে তাকে ঘোরাবে। এটা হচ্ছে আর। তাহলে আমার টর্ক কত বলতো, টর্ক হচ্ছে এফ আর। তাহলে আমার আই আলফা ইজিক্যাল টু হচ্ছে আই আলফা। তাহলে এফ আর সমান আমরা আবার কি জানি, মিউ এমজি। এটা তো মিউ এমজি হবে, কারণ এমজি তো খারাপভাবে নিচের দিকে এইখানে কাজ করতেছে। তো মিউ এমজি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, এটা কি বলছে দেখো, ডিস্ক। ডিস্ক মানে কি,
ডিস্কের আই হচ্ছে mr স্কয়ার বাই 2 ইনটু আলফা। তো এম কাটা, তাহলে আমি আলফা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি দেখো তো, আলফা ইজ ইকুয়াল টু কি পাবো, আচ্ছা এখানে তো একটা আর ছিল, তো একটা আর একটা আর কাটা যাবে, তাহলে আমি এখানে আলফা ইজ ইকুয়াল টু পাবো 2 মিউ জি ডিভাইডেড বাই আর, তাই না? এটা পাবো। এখন দেখো, এখন আমি কিভাবে সলভ করবো এটা? এখন আমি কি বল, এই যে যে ফ্রিকশনটা যেমন হচ্ছে টর্ক সৃষ্টি করতেছে, ঠিক একইভাবে ফ্রিকশনটা তো আমার এই ভ্যালোসিটিটাও তো হ্রাস করতেছে, তাই না? কারণ এইখানে তো একটা মন্দন হচ্ছে না, এফ সমান কি মিউ এম জি পাইছি, তাহলে এটা সমান আবার এম এ লিখতে পারি। তাহলে আমার ই কত, তোমার হচ্ছে এ কত বলো তো, মিউজি। এই এই ত্বরণটা হচ্ছে এই ভি কে রিডিউস করতেছে। এখন আবার অনেকে বলতে পারো এখানে আমি কেন লিমিটিং ফ্রিকশন নিলাম, কারণ দেখো এইখানে তো আমার এক্সটার্নাল আর কোনো ফোর্স নাই, এন্ড আমার ফ্রিকশন সম্পর্কে ফ্রিকশন ডিরাইভ করার মতো আমার কিছু নাই। তো দ্যাটস ওয়াই আমাকে লিমিটিং ফ্রিকশন ধরেই আগাইতে হবে, কিছু করার নেই। তো ভি ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ভি নট মাইনাস টি, এইটি। অর্থাৎ আমি ধরতেছি যে টি সময় পরে বস্তুটা হচ্ছে পিওর রোল করবে। বুঝতে পারছো যে টি সময় হচ্ছে সে স্লিপিং করতেছে, এরপরে সে পিওর রোলিং করবে। তাহলে এইখানে ভি নট মাইনাস হচ্ছে মিউ জি টি। এখন কথা হচ্ছে টি এর ভ্যালু আবার কই পাবো? এখন আসো আমি আবার অ্যাঙ্গুলার স্পিডে চলে যাই। আমি টি সময় পরে অবশ্যই আমার একটা ওমেগা স্পিড থাকবে, যেই ওমেগাটাকে আমি বলতে পারবো ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, অথবা ওমেগা আর ইজ ইকুয়াল টু ভি, তাই না? পিওর রোলিং এর কন্ডিশন যেটা। তো ইনিশিয়াল ওমেগা তো জিরো, জিরো প্লাস আলফা টি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত, এই যে 2 মিউ জি টি ডিভাইডেড বাই আর, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, ওমেগা আর ইজ ইকুয়াল টু কত, 2 মিউ জি টি। তাহলে এখান থেকে দেখো তো টি ইজ ইকুয়াল টু কত পাবো, এই ওমেগা আরটাকে আমি ভি লিখতে পারি না, তাহলে ভি ডিভাইডেড বাই 2 মিউ জি, এই ভি কিন্তু এই যে এই ভিটা, এই ভিটাই হচ্ছে এই ভি যখন পিওর রোলিং হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি দেখো তো, ভি নট মাইনাস টি হচ্ছে ভি বাই 2 মিউজি, তো মিউজি মিউজি কাটা যাবে, আলটিমেটলি ভি বাই 2 পাবো। এটাকে এই পাশে নিয়ে গেলে হচ্ছে কি হবে আমার 3 ভি বাই 2, তাহলে আলটিমেটলি আমি ভি ইজ ইকুয়াল টু পাবো 2 ভি নট বাই 3। তাহলে এটাই হবে কি আমার অ্যান্সার, অর্থাৎ যখন আমার ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটি 2/3 হবে, তখন হচ্ছে পিওর রোলিং হবে। তো আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পারছো। তো এখানে আমি আজকে যা প্রবলেম দেখাবো সব ম্যাক্সিমাম হচ্ছে এরিয়ান্ট থেকে নেওয়া, আইআইটি কোশ্চেন ব্যাংকের। তো এইখানে এই প্রবলেমগুলো আসলে একদম কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, আর কোনো রিজন নাই। তো এখন এইমাত্র যে আমরা প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমটা দেখো অনেকটাই বড় হয়েছে। তোমরা চেষ্টা করলে অনেকে ইউনিক ওয়েতে সলভ করতে পারো। এটা ভিডিওটা পজ করে তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি সলভ করে দিচ্ছি তাও। এটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি। দেখো এখানে আসি, আমি এই জিনিসগুলো মুছে দিই। দেখো এখন আমরা আরেকটা ওয়েতে ইনইকুয়েশন সলভ করতে পারি আমাদের পিওর রোলিং এর কনসেপ্ট কাজে লাগিয়ে। আচ্ছা এদিক বরাবর তো এফ, এটা তো জানোই, মিউ মিউ এম জি এটা। এখন দেখো এইটা কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট না? তো পয়েন্ট অফ কন্ট্যাক্টে আমরা কি বলছিলাম, পয়েন্ট অফ কন্ট্যাক্টের ক্ষেত্রে কি হয়, নেট এক্সপ্লোরেশনটা জিরো হয় যখন পিওর রোলিং হয়। ইনিশিয়ালি কি হচ্ছে না হচ্ছে ওইটা আমার দেখার বিষয় না, আমি এখন পিওর রোলিং যখন হচ্ছে তখনকার কন্ডিশনে চিন্তা করতেছি। তো পিওর রোলিং যখন হবে তখন আমার কি হবে বলতো, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে নেট এক্সেলারেশনটা মানে ট্যানজেনশিয়াল নেট এক্সেলারেশন জিরো। তো এক্সেলারেশন যদি জিরো হয়, ফোর্সও জিরো। ফোর্স যদি জিরো হয়, ওই ওই পয়েন্টে টর্কও জিরো হবে না? এইদিকে টর্ক আছে ঠিক আছে, বাট এই পয়েন্টে যদি এক্সেলারেশন না থাকে, তাহলে তো এই পয়েন্টে টর্কটাও জিরো হবে। এটা কি আশা করি সবাই বুঝতে পারছো? তো এইটা যদি হয়, তাহলে এখন আমাকে বলো তো, তোমরা মেকানিক্সে কি পড়ছো না যে, আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্রই তো পড়ছো যে আমি যদি বল প্রয়োগ না করি তাহলে ভরবেগ ধ্রুব থাকে। তাহলে একইভাবে আমি যদি টর্ক প্রয়োগ না করি আমার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে।
তো কৌণিক ভরবেগ যদি সংযুক্ত থাকে তাহলে আমি কি বলতে পারবো, এ বিন্দুতে যে ইনিশিয়াল কৌণিক ভরবেগ এল আই অ্যান্ড এল ফাইনাল এটা হচ্ছে ইকুয়াল হবে। অর্থাৎ আমার এই যে পিওর রোলিং এর একদম ইনিশিয়াল স্টেজে আমার যে কৌণিক ভরবেগটা অ্যান্ড পিওর রোলিং হওয়ার পরে যে আমার কৌণিক ভরবেগটা, এটা কিন্তু আমার কি হবে বলতো, সমান হবে। কারণ আমার পয়েন্ট অফ কন্ট্যাক্টে আমার যে টর্কটা এটা কিন্তু আসলে জিরো, তাই তো? পয়েন্ট অফ কন্ট্যাক্টে আমাদের টর্ক জিরো হতে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ। তাহলে এখন আমার ইনিশিয়ালি আমার দেখো তো কোনো ওমেগা ছিল, ছিল না তো, জিরো। তাহলে জাস্ট আমি হচ্ছে কি পাচ্ছি, আমি হচ্ছে আহ রৈখিক বেগের জন্য একটা কৌণিক ভরবেগ পাচ্ছি, সেটা হবে কি এম ভি নট আর। এটা হচ্ছে কি দেখো ক্লকওয়াইজ, কিন্তু ক্লকওয়াইজ এই জন্য হচ্ছে মাইনাস ইজ ইকুয়াল টু, আমি ধরো যখন পিওর রোলিং হবে তখন কি এদিক বরাবর একটা ভি বেগ পাবো আর ওমেগা পাবো। তো এইটাকে আমি কি বলতে পারবো, এই দুইটা তো ক্লকওয়াইজই, তাহলে এম ভি আর মাইনাস আই ওমেগা, তাই না? আই ওমেগা পাইলাম। তাহলে এখন আমি ধরো মাইনাস গুলা উঠাই দিই সব পাশ থেকে, তাহলে এম ভি আর ইজ ইকুয়াল টু, আমি এই এম ভি আর প্লাস আই কত বলতো, এম আর স্কোয়ার বাই টু, এম আর স্কোয়ার বাই টু ইন্টু ওমেগা কত, এই ভি বাই আর হবে না, কারণ পিওর রোলিং এর ক্ষেত্রে কি জানি ওমেগা আর ইজ ইকুয়াল টু ভি। তাহলে এখন দেখো একটা কাটবে আর সব পাশ থেকে এম আর কাটা যাবে। তাহলে ভি নট ইজ ইকুয়াল টু ভি প্লাস দেখো ভি বাই টু, তাহলে আমি কি পাবো থ্রি ভি বাই টু। আলটিমেটলি আমি ভি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো, টু ভি নট বাই থ্রি। দেখো আগেরটাই কিন্তু আমাদের সেম অ্যান্সার আসছিল, তাই না? সেম অ্যান্সার আসছে। দেখো এটা কিন্তু অনেক ইজিলি আমরা সলভ করতে পারলাম। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি যদি যথাযথভাবে কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারো, তুমি কিন্তু যে কোনো হার্ড প্রবলেমই অনেক ইজিলি করতে পারবা এবং অনেক কম সময়ে। এন্ড টেকনিক কিন্তু এইটাই, দেখবা যে অনেকেই হচ্ছে খুব ইজিলি ফাস্ট করে ফেলতে পারে প্রবলেম গুলা, কিন্তু তুমিও তার সাথেই পড়ো কিন্তু তুমি তার সাথে পারো না। কারণ কি? কারণ হচ্ছে এইটাই যে তুমি কনসেপ্টটা হয়তো ফিল নিয়ে পড়তেছো না বা যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারতেছো না, কিন্তু সে হয়তো একদম আহ প্রপারলি অ্যাপ্লাই করতে পারতেছে, এই জন্য তার অনেক ফাস্ট হচ্ছে, অনেক শর্ট হচ্ছে। তো ফিজিক্সে এইটাই হয়, কনসেপ্ট যার যত ক্লিয়ার তার প্রবলেমের সলিউশন গুলো তত ছোট হয় অ্যান্ড তত সুন্দর হয় অ্যান্ড ইজিলি বোঝা যায়। তো আশা করি এই পর্যন্ত সবাইকে বুঝাইতে পারছি। এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। তো এখন দেখো এটা আমরা টর্কের কনসেপ্ট দিয়ে সলভ করব। হোয়েন পিওরলিং ভি ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের সলিড স্পেয়ার বলছে। তো এটা হচ্ছে আমার পয়েন্ট অফ কন্ট্যাক্টে আমাদের কি হয় বলতো, টাও এ ইজ ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমাদের এল ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এল ফাইনাল হবে এই পয়েন্টের ক্ষেত্রে। তো এখন দেখো আমার এই যে ভি নট বেগ, ইনিশিয়াল ভি নট বেগ, এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম দিচ্ছে। তাহলে আমি বলবো হচ্ছে এম ভি নট আর, আর এই যে ইনিশিয়াল ওমেগা এটা দেখো কি দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এটা কিন্তু আমার পজিটিভ হবে ওমেগা। অ্যান্ড পিওরলিং যখন হবে তখন আমার কি হবে, যেহেতু লিনিয়ার স্পিড এদিকে, তাহলে এই বেগটা হ্রাস পাইতে পাইতে একসময় এদিক বরাবর একটা ওমেগা চলে আসবে অ্যান্ড তখন হচ্ছে আমার আর এদিকে হচ্ছে ভি চলে আসবে, দ্যাটস ওয়াই আমার ওমেগা আর ইকুয়াল টু ভি হবে। তাহলে এটাও হচ্ছে এই দুইটাই ক্লকওয়াইজ আসবে অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর প্লাস, সরি এটা মাইনাস হবে আই ওমেগা। তাহলে এখন দেখো আবার কি আসবে, তাহলে আমার এখানে তাহলে আমি মাইনাস দিয়ে গুণ করি, যেহেতু ম্যাক্সিমাম টার্মটা মাইনাসে আসছে। তাহলে সলিড স্পেয়ারে বলো তো কি আসে, টু বাই ফাইভ এম আর স্কোয়ার আসে, তাই না? সলিড স্পেয়ারের হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে ওমেগা নট কি দেওয়া আছে আবার, ভি নট বাই আর ইজ ইকুয়াল টু আমার এখানে কত হবে, আচ্ছা এটা তো মাইনাস হবে তাই না, যেহেতু মাইনাস দিয়ে গুণ করে দিছি। তাহলে এইখানে দেখো আবার এম্পিয়ার ইজ প্লাস হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার ইন্টু হচ্ছে এটা আবার কি হবে দেখো তো, ওমেগা ইজ ইকুয়াল টু ভি, তাহলে ভি ইজ ইকুয়াল ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে সব পাশ থেকে আমি হচ্ছে এম আর আর কেটে দিতে পারি। তাহলে আমি ভি নট মাইনাস টু বাই ফাইভ ভি নট ইজ ইকুয়াল টু কত পাবো দেখো তো, ভি প্লাস টু বাই ফাইভ ভি। তাহলে এখানে আমি কত পাবো দেখো, লসাগু করলে তুমি কি পাবা, থ্রি ভি নট বাই ফাইভ ইজ ইকুয়াল টু হচ্ছে সেভেন ভি বাই ফাইভ। আলটিমেটলি তুমি ভি ইজ ইকুয়াল টু পাচ্ছ থ্রি ভি নট ডিভাইড বাই সেভেন, তাই না? এটাই কিন্তু আমার অ্যান্সার।
অর্থাৎ যখন পিওর রোলিং হবে তখন আমার ভি ইজ ইকুয়াল টু 3v0/7 হবে। আশা করি বুঝাইতে পারছি। এটা অনেক শর্ট হইলো, কিন্তু তুমি যদি ওই যে টাইম দিয়ে করতে যেতে অমনেও হইতো, মানে আমি ফার্স্টে যেভাবে করছিলাম। তো কি দরকার বড় করে করার, আমি যেহেতু কনসেপ্ট আমার ক্লিয়ার। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছো। তো আমাদের হচ্ছে এটা লিনিয়ার পার্ট ছিল। এখন আমরা হচ্ছে ইনক্লাইন প্লেনে যাব। এরপরে হচ্ছে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব, টাফ টাফ। দেন হচ্ছে ছুটি। চলো। আচ্ছা, আমাদের আরেকটা প্রবলেম আছে লিনিয়ারের উপরেই, ফ্রিকশন রিলেটেড। আমি বলছিলাম ফ্রিকশনের উপর একটা প্রবলেম দেখাবো। তো ফর পিওর রোলিং ফাইন্ড দ্য ফ্রিকশন ফোর্স। অর্থাৎ এখানে দেখো একটা ফোর্স প্রয়োগ করতেছি, এখানে আমি ফ্রিকশন ফোর্সটা দেখো, এখানে কিন্তু মিও দেওয়া নাই। আমি কিন্তু মিউ এন দিয়েও করে দিতে পারবো না, ভুল ওটা যদিও ভুল হবে। তো এখন আসো, এখানে যে ফ্রিকশন আছে, রোলিং এর জন্য ফ্রিকশন মাস্ট, এ তো শুরুতেই বলছি। তো আমরা চেষ্টা করি, দেখি কিভাবে করা যায়। তো দেখো, এখন আমি তো জানি না ফ্রিকশন কোন দিকে, তো তুমি ধরো এইদিকে, সমস্যা কি, ধরলেই হবে। এন্ড আমরা ধরে নিব এখন পিওর রোলিং হচ্ছে, পিওর রোলিং ধরে আমরা হচ্ছে ফ্রিকশন ফোর্স বের করার চেষ্টা করব। আমরা দেখব ফ্রিকশন ফোর্সের ভ্যালু পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। যদি পজিটিভ আসে তাহলে ফ্রিকশনের ফোর্স এদিকেই হবে, যদি নেগেটিভ আসে তাহলে এদিকে হবে, কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো, উম, আমি কি বলতে পারি, লিনিয়ারের ক্ষেত্রে 10 - f = ma, একদম শুরুতে যে ডায়াগ্রামের ইকুয়েশন গুলো দেখাইছি ওই অনুযায়ী এটা আমার একটা ইকুয়েশন। হুম। আবার এখন দেখো, এখন আসতেছে টুইস্ট। এখন এইখানে আমার ফ্রিকশনটাও টর্ক সৃষ্টি করতেছে, আমার এই 10 নিউটন ফোর্সটাও কিন্তু টর্ক সৃষ্টি করতেছে, কারণ 10 নিউটন কিন্তু সেন্টার অফ মাসে অ্যাপ্লাইড না। ভালো করে খেয়াল করবা, এটা সেন্টার থেকে 1 মিটার নিচে অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে এটা কি দেখো তো, এইভাবে টর্ক সৃষ্টি করবে, এইভাবে ঘুরাইতে চাইবে বস্তুটাকে, সোজা হিসাব। আর তোমরা যদি রাইট থাম্ব রুল দিয়ে চিন্তা করো, ওইভাবে পজিটিভ মাইনাস নেগেটিভ তোমরা সিলেক্ট করতে পারো। আমি নর্মালি সিলেক্ট করতেছি যে এটা বস্তুটাকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইতে চাচ্ছে, এন্ড ফ্রিকশনটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাইতে চাচ্ছে। তাহলে আমার যে টর্ক, নেট টর্ক, সেটা কত হবে বলো তো? 10 × 1, যেহেতু ডিস্টেন্স 1, এটা ক্লকওয়াইজকে আমি পজিটিভ ধরতেছি এন্ড অ্যান্টি ক্লকওয়াইজকে আমি নেগেটিভ ধরলাম। f × r, রেডিয়াস কত 2। তো তাহলে এখানে আমি কত পাইলাম দেখো তো, 10 - 2f ইজ ইকুয়াল টু কত বলতো, আই আলফা। টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা না? তো এখন এটা কি বলছে দেখো তো, রিং। তো রিং এর ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এম আর স্কোয়ার। তো এম কত, আচ্ছা আমি পুরাটাই লিখি, এম আর স্কোয়ার আর আলফা কত বলতো, a/r। পিওর রোলিং এর ক্ষেত্রে তো আলফা আর ইজ ইকুয়াল টু এ হবে। তাহলে আর আর কাটা, তাহলে আলটিমেটলি এখান থেকে আমি পাবো কি বলতো, mr × a, এটা পাবো। তাহলে এম আর হচ্ছে কত, এম কত বলতো, 2 কেজি, আর হচ্ছে 2, তাহলে 4a, সিম্পল। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি আবার, তুমি হচ্ছে আরেকটু সিম্পল যদি করো তাহলে কি দেখতে পাবা, 5 - f হচ্ছে 2a। তাহলে f সমান কত বলতো, f সমান হচ্ছে 5 - 2a। ঠিক আছে? তো এখন তুমি যদি এই ভ্যালুটা হচ্ছে এই সমীকরণে বসায় দাও, তুমি কি পাবা, 10 - 5 + 2a হচ্ছে এম এ কত, এম এ হচ্ছে কি হইলো, আচ্ছা। এইখানে দেখো আমাদের ছোট্ট একটা মিস্টেক হইছে। সেটা হচ্ছে যে এখানে আমরা যে টর্কের আই আলফাটা ধরছি, এটা রাইট থাম্ব রুল দিয়ে যদি আমরা চিন্তা করি, দেখো তো, আর ক্রস এফ, এটা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের মাইনাস হবে। হ্যাঁ, এটা আমাদের এখানে মিস্টেক হয়েছে, এই জন্য এখানে জিরো চলে আসতেছিল। তো এখানে -4a, অর্থাৎ f = 5 + 2a, এটা আসতেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে, এখানে মাইনাস। তাহলে দেখো তো, এখানে তাহলে আমি পাচ্ছি হচ্ছে -2a হচ্ছে 2a, তাহলে আলটিমেটলি এখানে আমি 5 পাচ্ছি 4a। দেন a = 5/4 এমআর মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা পাইলাম হচ্ছে আমার এক্সপ্লোরেশন। তো এক্সপ্লোরেশন দিয়ে তো আমার কাজ না,
আমাকে বের করতে বলছে ফ্রিকশন ফোর্স, তো ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু 5 + 2a। তো 5 + 2a যদি হয় তাহলে এ পাইছি হচ্ছে আমরা 5/4, তাহলে এটা হচ্ছে 5/2। তাহলে এটা যদি তুমি লসাগু করো তাহলে তুমি আলটিমেটলি পাবা 15/2 নিউটন। এটাই কি আমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো যে ফ্রিকশন ফোর্সটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো। দেখতেই তো পাইছো যে আমরা আহ, একটু খেয়াল ছড়াইলেই হচ্ছে আমাদের ভুল হয়ে যেতে পারে, যে এখানে যেমন আমরা নর্মালি ক্যালকুলেশন করতেছিলাম, রাইট থাম্ব রুল আমরা ইউজ করি নাই, যে কারণে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল চলে আসতেছিল প্রায়। তো আমাদের সব দিকেই খেয়াল রাখতে হবে, কারণ কনসেপচুয়াল সব প্রবলেমগুলোই এরকম হয়, আমরা যে কোনো একদিকেই যদি আমরা একটু বেখেয়ালি হয়ে যাই আমাদের পুরো প্রবলেমটাই একদম ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায়, একদম শেষ। তো আশা করি আমাদের হরিজন্টাল প্লেনের ওপর এতটুকুই ছিল। আহ এখন হচ্ছে আমরা ইনক্লাইন প্লেনে যাব এন্ড আরো কিছু প্রবলেম সলভ করব। তো আহ, আশা করি হরিজন্টাল প্লেনে আমরা যে ফ্রিকশন রিলেটেড যা কিছু বুঝাইছি এন্ড পিওর রোলিং এর যে কনসেপ্টটা ছিল, যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি, tangential acceleration এটা 0, and friction force always less than or equal to limiting friction, and friction force হচ্ছে টর্ক সৃষ্টি করে। পিওর রোলিং হওয়ার পরে হচ্ছে ফ্রিকশন ফোর্স আর কাজ করে না, মানে ফ্রিকশন ফোর্স হচ্ছে তখন আর এক্সেলারেশনের ভ্যালু চেঞ্জ করে না, মানে তখন আর এক্সেলারেশন দেয় না, তখন সুষম এক্সেলারেশনে চলতে থাকে। তো আহ আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন কথা হচ্ছে আহ ফ্রিকশন ফোর্স দ্বারা যদি তোমাকে কখনো কৃতকাজ বের করতে বলে তখন তুমি কি করবা? তো এইখানে পিওর রোলিং এ যেটা হয়, যে পিওর রোলিং এ তোমার ফ্রিকশন ফোর্স দ্বারা যে কৃতকাজ ওইটা মূলত হচ্ছে বস্তুর ঘূর্ণন গতিশক্তি। কারণ কি, কারণ পিওর রোলিং এ এইখানে কি আহ টর্ক সৃষ্টি করতেছে না? তো পিওর রোলিং যদি টর্ক সৃষ্টি করে তার মানে ফ্রিকশনের কারণেই কিন্তু তোমার ঘূর্ণন গতিশক্তিটার উৎপত্তি হচ্ছে। তো তোমাকে যদি কখনো বের করতে বলে যে ফ্রিকশন ফোর্স দ্বারা কৃতকাজ বের করতে বলো, তুমি অবশ্যই যে আমরা যে প্রসেসে ফ্রিকশন ফোর্সটা বের করলাম এই প্রসেসে ফ্রিকশন ফোর্স বের করে দেন সরণের সাথে গুণ দিয়ে তো কৃতকাজ বের করতে পারবা, ওইটা কারেক্ট। এন্ড তুমি যদি চাও তুমি ফ্রিকশন ফোর্স বের করবা না, তুমি হচ্ছে কৌণিক গতিশক্তি দিয়ে বের করে দিবা, তো ওইটাও ভ্যালিড। তো আমাদের এনডিসি তে এই কোশ্চেনটা আসছিল যে ফ্রিকশন ফোর্স দ্বারা কৃতকাজ, তো ওইটা সলভ করার সময় তোমরা দেখতে পাবা। তো আমাদের হরিজন্টাল প্লেনের উপর এতটুকুই ছিল, এখন আমরা ইনক্লাইন প্লেনের উপর দেখব। তো একটা বস্তু যদি একটা আনত তলের উপর গড়িয়ে পড়ে তখন কি হবে? ধরো একটা থিটা কোণে একটা আনত একটা তল, এই তলের উপর একটা বস্তু গড়িয়ে পড়তেছে। তো বস্তুটার যে ওজন mg, এটা কি অলওয়েজ খাড়াভাবে নিচের দিকে কাজ করে না? হুম, খাড়াভাবে নিচের দিকে কাজ করে। অ্যান্ড এটার যে আহ ওজনটাকে যদি আমি উপাংশকরণ করি তাহলে দেখো তো এরকম দুইটা উপাংশ পাবো আমি। এই উপাংশকরণ আমি আর দেখাচ্ছি না, এটা অনেক বাচ্চাকালের জিনিসই বলা যায়। এটা হচ্ছে কি mg sin থিটা হবে, আর এটা হচ্ছে mg cos থিটা হবে। আর একইভাবে এই তলটা বস্তুটাকে কি একটা রিয়াকশন ফোর্স দিবে, তলের উপর লম্ব যেটা, এটা কি হবে বলতো? এটা হবে n। এন বা আরো বলতে পারো, কোনো সমস্যা নাই এতে। এখন দেখো, এখন এই তলে তো অবশ্যই একটা ফ্রিকশন ফোর্স আছে, ফ্রিকশন ছাড়া পিওর রোলিং হবে না, আগেই বলছি। এই ফ্রিকশনটা কি এই বরাবর কাজ করবে, তাই না? এই বরাবর কাজ করলো, এখানে এটাকে আমি এফ বলতেছি। তাহলে এখানে এন সমান কি হবে বলতো? এন ইজ ইকাল টু কি mg cos থিটা। তাহলে আহ এইখানে এই তলে যদি ঘর্ষণ গুণাঙ্ক লাগবে না পিওর রোলিং এর জন্য, বাট ধরো বলে দিল সামহাও, কখনো কখনো কনফিউশন সৃষ্টি করার জন্য বা অন্য কোনো কোশ্চেনের কিছু রিলেশন মেকিং এর জন্য বলে দেয়। তো তাহলে এটা যে লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন কত হবে বলতো? লিমিটিং ফ্রিকশন কি হবে? মিউ এন বা মিউ এমজি কস থিটা, এটা হবে কিন্তু, এটা হবে লিমিটিং ফ্রিকশন। অ্যান্ড ফ্রিকশন পিওর রোলিং এর ক্ষেত্রে যে ফ্রিকশন, এটা অলওয়েজ বলছি কি হয়, লিমিটিং ফ্রিকশন থেকে ছোট অথবা সমান হয়। যাই হোক, তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে যে আনত তলে একটা বস্তু গড়িয়ে গড়িয়ে পড়তেছে এটার সকল যে ডাটাগুলা, যে ধরো বেগ, ত্বরণ, এগুলো আমরা বের করবো, তাই তো? তো চলো, তো দেখো বস্তুটা কত ত্বরণে নিচের দিকে পড়বে, এফ নেট কত? mg sin থিটা মাইনাস এফ ইজ ইকুয়াল টু কত? এম এ। হ্যাঁ, তাহলে এটা আমার একটা ইকুয়েশন। আবার আমরা কি জানি, এফ হচ্ছে
এফ আর হচ্ছে একটা টর্ক সৃষ্টি করবে, এই বরাবর একটা টর্ক সৃষ্টি করবে, এফ আর ইজ ইকুয়াল টু কত হবে বলো, টাউ। টাউ ইজ ইকুয়াল টু কত, আই আলফা। তাহলে এখানে আই তো আমরা জানি না, তাহলে এটাকে আমরা আই ইন্টু এ বাই আর রাখলাম। তার কারণ পিওর রোলিং এর ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু এ বাই আর, এটা তো জানোই। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত বলতো, আই এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমি এই ভ্যালুটাকে যদি এইখানে বসাই তাহলে কি পাবো দেখো, এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ প্লাস এফ অর্থাৎ আই এ বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এ কমন নিতে পারো, এ কমন নিলে তুমি কি পাবা দেখো তো, এ কমন নিয়ে এটা যদি ভাগ করে দাও পাবা এম জি সাইন থিটা ডিভাইডেড বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার, তাই না? এটাই তো। আচ্ছা, এটাই কিন্তু এক্সপ্লোরেশন। নর্মালি কিন্তু আমার এম জি সাইন থিটা অর্থাৎ জি সাইন থিটা এক্সপ্লোরেশন হয়, কিন্তু বস্তু যখন গড়িয়ে পড়ে তখন কিন্তু এইটা হয় এক্সপ্লোরেশন। আশা করি সব বুঝতে পারছো সবাই। ঠিক একইভাবে এইখান থেকে তুমি এটা ইউজ করে তুমি ভিও নির্ণয় করতে পারো। তো ভি কিভাবে নির্ণয় করবা, তো নর্মালি ভি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ, আদিবেগ যদি শূন্য হয় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, টু জি, সরি, টু এ এস হবে। এই যে আনত দল বরাবর যতটুকু এস অতিক্রম করবে, এখান থেকে এর ভ্যালুটা বসাই দেবে, এস এর ভ্যালুটা বসাই দিলেই তুমি কিন্তু তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। তো ভি এর ফর্মুলাটা হচ্ছে, মানে ভি হচ্ছে আমরা অন্যভাবেও বের করতে পারি, ওইটা একটু পরে দেখাচ্ছি। তো এ তো আমি নির্ণয় করতে পারলাম, তাই না? তো এ যদি নির্ণয় করতে পারি, এখন কি এ এর ভ্যালুটা আমি যদি এই সমীকরণে বসায় দেই তাহলেই কি আমি ফ্রিকশন ফোর্সটা পেয়ে যাব না? এ এর ভ্যালুটা এখানে বসাইলেই তো আমি ফ্রিকশন ফোর্সটা পেয়ে যাচ্ছি, তাই তো? হুম। আচ্ছা, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো আশা করি। আহ তো এটাই হচ্ছে আনত তলের ক্ষেত্রে এই ইকুয়েশন গুলো আসে। তো এ আর ফ্রিকশন এই দুইটা বের করতে পারলেই তো আমার কাজ শেষ, আমি এখন আমার যেটাই চাক আমি বের করতে পারবো। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তো এইখান থেকে যে ফ্রিকশন ফোর্সটা পাবো, এ এর ভ্যালুটা যদি এইখানে বসাই দেই বড় একটা ইকুয়েশন আসবে, তো এই জন্য আমি লিখতেছি না। তো এই ভ্যালুটাই তো অলওয়েজ কি লেস দেন অর ইকুয়াল টু মিউ এন হবে, এটা কিন্তু মাথায় রাখো। তোমাকে যখন ম্যাক্সিমাম বলবে, যদি কখনো বলে যে এই পিওর রোলিং এর ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা ম্যাক্সিমাম, তখন কিন্তু তোমাকে এটা মিউ এন ধরে নিতে হবে। তো আশা করি আনত তলের ক্ষেত্রে এই ডায়াগ্রাম গুলা, এই ইকুয়েশন গুলো সবাই বুঝতে পারছো। এখন তাহলে আমরা এই রিলেটেড প্রবলেম গুলা সলভ করি, চলো। আমরা প্রথমে ইন্ডিসের প্রবলেমটা সলভ করি, এরপর আমরা একটু টাফের দিকে যাই, মানে অ্যাডভান্সের প্রবলেম গুলো তো এর থেকেও টাফ। তো এনডিসি এইটা, এই প্রবলেমটা হচ্ছে আমাদের টার্মে আসছিল, অর্থাৎ আমাদের হাফ ইয়ারলি এক্সাম যেটা। তো এইটার গ নম্বরে কি বলছে দেখো, আসে সলভ করি। এটা যে গ নম্বর আছে এটাতে কি বলছে দেখো তো, একটা আগে উদ্দীপকটা পড়ি। একটি নিরেট গোলক বি বিন্দু হতে এ বিন্দুতে ঘর্ষণযুক্ত তল বেয়ে গড়িয়ে পড়ছে। তো ঘর্ষণযুক্ত তল বেয়ে গড়িয়ে পড়ছে কথাটা যখনই বলবে তখনই কিন্তু আমার এখানে পিওর রোলিং হচ্ছে বলে ধরে নিতে হবে। তো তাহলে এখানে যখনই আমি দেখতেছি পিওর রোলিং হচ্ছে, তাহলে আমার এ বিন্দুতে বেগের মান বের করতে বলছে। তো বেগের মান দুইটা ওয়েতে তুমি বের করতে পারো। কিভাবে? একটা হচ্ছে এই যে এইমাত্র যে আমি দেখাইলাম, এই যে এইখানে এটা বের করে এ বের করব, এরপর হচ্ছে ভি স্কয়ার সমান টু এ এস, অর্থাৎ এই আনত তলের এই দৈর্ঘ্যটা এখানে তো কোশ্চেনে দিয়েই দিছে, তাই না? এই যে 1 মিটার দিয়ে দিছে। তো এটা দিয়ে করতে পারবো, এটা তোমরা নিজেরাই পারবা, তোমরা দেখবা ওইভাবে মিলে কিনা, অবশ্যই মিলবে। তোমরা আরো আমার কথার সত্যতা যাচাই করে নিতে পারো। তো এখন এটা আমি এনার্জি থিওরেম দিয়ে করব। কিভাবে? কারণ দেখো আমি বলছি কি, ফ্রিকশন হচ্ছে টর্ক সৃষ্টি করে, অর্থাৎ কৌণিক গতিশক্তি সৃষ্টি করে। তাহলে কি বলছি যে পিওর রোলিং যখন হয় তখন ফ্রিকশন কোনো এক্সট্রা আর কোনো কাজ করে না, তার মানে এই তলে তো ফ্রিকশন অবশ্যই আছে, কিন্তু এটা যে এফএস, এটা আলাদাভাবে আর কাউন্ট করার কিছু নাই। এটা এই বস্তুটার গতিশক্তি হিসেবে কাউন্টেড অলরেডি। তাহলে আহ এই বস্তুটার এখানে এই যে এটা কি তুমি কি বলতে পারো, আহ, অতিভুজ, মানে এটা এইচ সমান কি বলো তো, অতিভুজ গুণ সাইন 30। মানে অতিভুজের দৈর্ঘ্য যেহেতু এক, তাহলে এই উচ্চতাটা হবে কত, হাফ মিটার। তাহলে তুমি কি কি বলতে পারবে এখন, যে গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন। তাহলে আদি বেগ তো সব, আদি কৌণিক বেগও জিরো, নর্মাল বেগও জিরো। তাহলে তুমি বলতে পারো কি, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু
mgh, তাই না? তাহলে এখন এই যে হাফ আই ওমেগা স্কয়ার, এটাই কিন্তু ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ আসলে। তো এইখানে তুমি যদি আবার এক্সট্রা ভাবে ফ্রিকশন এফএস যোগ করো, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তো তুমি চাইলে, আমি তো প্রথমে যেটা বললাম যে এ নির্ণয় করে ভি স্কয়ার সমান 2as, ওইটা দিয়ে হচ্ছে নির্ণয় করতে পারো, না হলে হচ্ছে এনার্জি থিওরেম দিয়ে করতে পারো। আমি এনার্জি থিওরেম দিয়ে সহজে হয় এই জন্য করতেছি, অত বড় করতেছি না। তো এখন তুমি আবার পিওর রোলিং এর ক্ষেত্রে কি জানো? ওমেগা আর ইজ ইকুয়াল টু কত বলো তো? আমার ভি না? হুম, তাহলে এখানে হাফ আই ওমেগা স্কয়ার, দুই পাশ থেকে হাফ গুলো আমি সরাই দিই, নাকি বলো? হাফ গুলো যদি সরাই দিই, তাহলে আমি পাচ্ছি এম ভি স্কয়ার প্লাস হচ্ছে 2/5, নিরেট গোলক বলছে কিন্তু 2/5 এম আর স্কয়ার, আর ওমেগা স্কয়ার মানে কি ভি স্কয়ার বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু, হাফ সরাই দিছি, তাহলে এই পাশে 2m দিয়ে আসবে। দুই পাশে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিছি আর কি। তো দেখো তো এম গুলো সব কাটা যাবে, এন্ড আর স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে পাবা ভি স্কয়ার প্লাস 2v স্কয়ার ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 2mgh। তাহলে এখান থেকে তুমি, সরি, এম তো কাটা না, এম তো চলে গেছে। তাহলে এখান থেকে তুমি কি পাইলা দেখো তো, আহ, যোগ করে দিলে তুমি পাবা 7v স্কয়ার বাই 5। তাহলে তুমি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু পাবা 10gh বাই 7, তাই না? তাহলে v ইজ ইকুয়াল টু পাবা রুট ওভার 10gh ডিভাইডেড বাই 7। এখন h এর ভ্যালু তুমি জানো হচ্ছে হাফ। তো তাহলে তুমি কি পাইলা? 5g ডিভাইডেড বাই 7। এখান থেকে তুমি যদি ভ্যালুগুলো ইমপ্লিমেন্ট করো, তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। তুমি আগের ভ্যালুটাও, ওই ফার্স্টে যে প্রসেসটা দেখাইছিলাম, তুমি ওইটা দিয়েও দেখো সেম অ্যান্সার আসে কিনা। তো এটা, আচ্ছা, আমি অ্যান্সারটাই বের করে দিই। আমি যদি জি ইজ ইকুয়াল টু 9.8 ধরি, তাহলে আমার কি আসবে অ্যান্সারটা? আমার অ্যান্সার আসবে হচ্ছে √7, অথবা √7 আসতেছে আলটিমেটলি, অথবা হচ্ছে আমার 2.64, 2.64 মিটার পার সেকেন্ড আর কি অ্যান্সার। তোমরা ওই ভিন্ন প্রসেসে করে দেখো সেম অ্যান্সার আসে কিনা। এন্ড এটা দেখো যে মাত্র 3 লাইনের ম্যাথ, কিন্তু যারা পিওরলিং এর কনসেপ্টটা হয়তো ক্লিয়ার ছিল না, তারা কিন্তু এটা অ্যাপ্রোচ করতেই ভয় পেয়েছে। এন্ড করলেও হচ্ছে, ধরো যে তুমি পিওর রোলিং জানতা, তুমি এনার্জি থিওরেম দিয়ে যে ফ্রিকশন দ্বারা কৃত কাজটা যে কৌণিক গতিশক্তি হিসেবে কাউন্ট করা যায়, এটা তুমি যদি আবার না জানো, তোমার ম্যাথটা কিন্তু অনেক বড় হবে। মানে আগের প্রসেসে যদি করতে যাও, অর্থাৎ এই যে এইভাবে যদি এ নির্ণয় করার পরে করতে যাও, একটু বড় হবে হবে। আহ, হবে না তা না, হবে তো, বড় হবে। কিন্তু তোমার যদি কনসেপ্ট জানা থাকে, তুমি করো, সমস্যা নেই তো। তো এখন দেখো ঘতে কি বলছে। ঘ নম্বর আরেকটু ইন্টারেস্টিং। উপরোক্ত ঘটনার জন্য স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান কেবল থেটার উপর নির্ভর করে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো উপরোক্ত ঘটনার জন্য স্থিতি গুণাঙ্কের মান, স্থিতি গুণাঙ্ক কি, ঘর্ষণ গুণাঙ্ক কি, মিউ, তাই না? তো মিউ যে থেটার উপর নির্ভরশীল, এইটা আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে বলছে। কিভাবে করব? দেখো, আবার সেই ডায়াগ্রামে চলে যায়। আমি এই চিত্রটা একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমার জন্য করতে সুবিধা হবে। দেখো, এখানে আমি একটু আগে ফর্মুলাগুলো কি পাইছি, আগেরটা থেকেই নিয়ে আসি, কারণ এটা তো সবাই বুঝছো আশা করি। এ ইজ ইকুয়াল টু, আমি এই ইকুয়েশনটা পাইছি, তাই না? এ ইজ ইকুয়াল টু, আমি এই ইকুয়েশনটা পাইছি, এম জি সাইন থিটা ডিভাইডেড বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার। তাহলে এ ইজ ইকুয়াল টু, আমি ওইখান থেকে কি পাইছি, সেম ভাবে ডেরিভেশন করবো, মানে এক্সাম হলেও কিন্তু এটা দেখাই দিতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু, আমি যেহেতু অলরেডি দেখাইছি এই জন্য আর দেখাচ্ছি না। তো এম জি সাইন থিটা ডিভাইডেড বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার পাইলাম আমি ওই জায়গায়, তাই না? তো তাহলে আই কত বলতো? 2/5 এম আর স্কোয়ার। তাহলে তুমি উপর নিচ থেকে এই এম এম কেটে দিতে পারো, তাহলে নিচে পাবো 1 প্লাস, আর আই হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, তাহলে এখানে জাস্ট পাবো 2/5, আর স্কোয়ার তো কেটে যাবে। তাহলে এখানে তুমি যদি লসাগু করো, তোমার পাবা হচ্ছে তুমি 5g sin থিটা ডিভাইডেড বাই কত বলো, 7। এটাই তো পাবা। আচ্ছা, এটা পাইলা। এখন তুমি ফ্রিকশন ফোর্সটা কত পাইছিলা বলো তো? ফ্রিকশন ফোর্সটা আমরা ক্যালকুলেট করছিলাম এখানে, এই যে আই এ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে ফ্রিকশন ফোর্সটা কত? আই এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আই কত?
2/5 m² তাহলে r² কাটা যাবে 2/5 m ইন্টু হচ্ছে 5g sin থিটা ডিভাইডেড বাই 7, তাহলে 5 কাটা, তাহলে 2/7 জি mg sin থিটা, তাই তো, mg sin থিটা। এটা তাহলে আমি কি পাইলাম, এই যে পিওর রোলিং হচ্ছে এই তলে পিওর রোলিং হওয়ার জন্য যে প্রয়োজনীয় ফ্রিকশন ফোর্স বা অ্যাকচুয়াল ফ্রিকশন ফোর্সটা কতটা কাজ করতেছে ওইটার পরিমাণটা আমি পাইলাম। এখন কথা হচ্ছে এর সাথে আমি মিউ এর সম্পর্কটা কিভাবে সেট করব। তো আমি তোমাকে কি বলছিলাম মনে আছে, ফ্রিকশন ফোর্স অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু মিউ এন। তো এইখানে এন কত বলো তো, এমজি কস থিটা না, মিউ এমজি কস থিটা ফ্রিকশন ফোর্সটা। তাহলে এই যে ফ্রিকশন ফোর্সটা এটা অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু মিউ এমজি কস থিটা, এটা হবে না? হ্যাঁ, এটা যদি হয় তাহলে তুমি কি পাইছো, যে এটার ভ্যালু কত পাইলা, 2/7 mg sin থিটা। হুম, এটা তো পাইলা। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, যে 2/7 mg sin থিটা is less than or equal to mu mg cos থিটা। তাহলে তুমি mg mg কেটে দিতে পারো এন্ড cos থিটা থেকে এই পাশে নিয়ে আসো। যেহেতু আমার মিউ এর সাথে সম্পর্ক বের করতে বলছে আমি মিউটাকে এক পাশে রাখি। তো আমি এখানে কি পাবো দেখো তো, 2/7 tan থিটা ইজ লেস দেন অর ইকুয়াল টু মিউ। এইটাই হচ্ছে আমার এই ঘ নম্বরের অ্যান্সার। দেখো একদম পিওর রোলিং এর কিন্তু একদম কোর পয়েন্ট থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো যার পিওর রোলিং সম্বন্ধে কোনো আইডিয়াই নাই সে কিন্তু কোশ্চেনের কিচ্ছু বুঝবে না। তো আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি যে এই ঘ নম্বরটা দেখো অনেক ছোট হয়েছে কিন্তু। তো আমি তো ভ্যালুগুলো আগের স্লাইড থেকে নিয়ে আসলাম এই জন্য ছোট হয়েছে, কিন্তু তোমার কিন্তু অবশ্যই খুব বেশি বড় হবে তা তো না, তো ছোটই তো। কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ডেরিভেশন করেই কিন্তু প্রবলেমটা সলভ করতে হইতো। তো আশা করি পুরো প্রবলেমটা বুঝতে পারছো। তো আমরা হচ্ছে, এটা ছিল আমাদের হাফ ইয়ারলির কোয়েশ্চেন। আমাদের ইয়ার ফাইনালেও পিওরোলিং থেকেই কোয়েশ্চেন আসছিল একটা। তো চলো এটাও সলভ করা যাক। তো এখন দেখো এখানে কি বলছে, দুটি নিরেট গোলকের প্রতিটির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং ভর 1.8 কেজি। প্রথমটি এ বিন্দু থেকে গড়িয়ে এবি ঢালুপথে বি বিন্দুতে বি অবস্থানে থাকা স্থির গোলককে গোলকের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায় এবং দ্বিতীয় গোলকটি গড়িয়ে চলে সি বিন্দুতে পৌঁছে থেমে যায়। এস সমান 10 মিটার এবং জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে বলছে। আচ্ছা, গতে কি বলছে, এবি পথে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। দেখো এবি পথে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এখন তুমি কি জানো, গড়িয়ে পড়ে বলছে না, কই, এই যে গড়িয়ে পড়ে, তার মানে পিওর রোলিং। তো ঘ- গ যদি আমরা সলভ করি, গতে আমরা কি জানি এফ এস ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি আসলে হাফ আই ওমেগা স্কয়ার। এখন তুমি যদি চাও ফ্রিকশন ফোর্সটা ওভাবে ক্যালকুলেট করবা, নো প্রবলেম, তুমি করো। না তুমি এনার্জি থিওরেম দিয়েও করতে পারো, তোমার যেভাবে ইচ্ছা। আমি একটা প্রসেস করাই দিচ্ছি, তুমি বাকিটা করবা। তো এখন দুটি নিরেট গোলক বলছে, তাহলে আমার এটা যদি এস হয়, এটা কত হবে বলো তো, এস হচ্ছে কত 10। তো 10 ভূমি বাই লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু কত, 1030। তাহলে এটা হবে কত আমার 10/√3 এই হাইটটা। তাহলে আমি কি লিখতে পারি, হাফ এমভি স্কোয়ার প্লাস হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত বলো তো, এমজিএইচ। এমজিএইচ। তাহলে এখান থেকে আমরা আগের ইকুয়েশনে কি পাইছিলাম মনে করো তো, ভি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাইছিলাম, 10 GH/7 পাইছিলাম না? হুম, হ্যাঁ 10 GH/7 পাইছিলাম। এটা তো নিরেট গোলক, তো সেম ইকুয়েশন আসবে, আমি জন্য আর বড় করলাম না। তাহলে এটা কত 10, জি কিন্তু 10, এটা কিন্তু ভুল করা যাবে না, ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 7। এখান থেকে হচ্ছে আমি ভি স্কোয়ারের ভ্যালু পাবো। এখন ভি স্কোয়ারের ভ্যালু তুমি যদি পাও, তুমি এখান থেকে তোমার লাগবে কি, হাফ আই ওমেগা স্কোয়ারের ভ্যালুটা তোমার দরকার। তো হাফ আই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে কি, পিওর রোলিং এর ক্ষেত্রে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার আলটিমেটলি কেটে যাবে, তাহলে তুমি পাবা 1/5 ইন্টু এম কত 1.8 ইন্টু ভি স্কোয়ার, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাবো হচ্ছে 10³ ডিভাইডেড বাই 7 গুণ √3, 82.478, 82.478 পাবো। ইজ ইকুয়াল টু, এই ক্যালকুলেশনটা যদি আমি করি, আমি পুরোটাই করে দিচ্ছি, তাহলে 29.69, এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। মানে ক্লাসে সলভ দিয়েছিল স্যার, এটাই কিন্তু অ্যান্সার ছিল। তো এত জুল,
এটাই হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তো তুমি যদি ফ্রিকশন ফোর্সটা হচ্ছে আমি যে প্রসেসে দেখাইলাম আনত তলে যেভাবে নির্ণয় করা যায় ওভাবে যদি করো তাও কিন্তু তোমার সেম অ্যান্সারটাই আসবে। তো যে যেভাবেই করুক আমাদের কিন্তু মার্ক দেওয়া হয়েছিল। তো এখন চলো ঘ নম্বরটা সলভ করি। আমি একটু ফাস্ট সলভ করতেছি এখন, কারণ সব কনসেপ্ট আমি অনেক স্লোই বুঝাইছি। কনসেপ্ট গুলো বুঝলে তোমার কাছে এগুলো সলভ করার কোনো ব্যাপারই না। তো এখন দেখো দেখো একাডেমিকে লাগে না বা লাগেও, আমরা অন্য কোথাও দেখি না এগুলা, কিন্তু এনডিসি তে এগুলা ফেস করতে হয়। তো স্পেশালি যারা এনডিসি আছো, তো সবাই উম, মানে যারা জুনিয়র আছো আর কি, তারা তো ভবিষ্যতে অবশ্যই ফেস করবা। অলরেডি তোমাদের টার্ম পরীক্ষা চলতেছে, মানে এখন আমি যখন ভিডিও বানাচ্ছি। তো আশা করি হেল্পফুল হইতে পারে তোমাদের জন্য। তো প্রথম ও দ্বিতীয় গোলকের উপর ক্রিয়াশীল টর্কের মান তুলনা করো। দেখো এইখানেই পেজটা লাগাইছে। তো আবার পিরোলিং এর কনসেপ্ট, প্রথম ও দ্বিতীয় গোলকের উপর ক্রিয়াশীল টর্ক। এখন হয়তো অনেকে বলতেছে যে গ নম্বরে যে আমি এনার্জি দিয়ে করলাম, আমি যদি গ নম্বরে ফিকশন দিয়ে করতাম আমার জন্য কাজটা কিন্তু অনেকটা সুবিধা হইতো। কারণ কি বলতো, কারণ প্রথম গোলকের উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করতে আমার কিন্তু প্রথম গোলকের উপর ক্রিয়াশীল ফ্রিকশন ফোর্সটা লাগবে, কারণ ফ্রিকশন ফোর্সই তো টর্ক দিবে। তো এটা আমার আবার নির্ণয় করতে হবে। তো আমি যদি গতে, তো তোমরা যদি কেউ এই প্রবলেমটা সলভ করতা, তোমরা যদি হচ্ছে গ ঘ প্রথমে যদি আমি পড়ে নেই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আমি যদি গতে ফ্রিকশন ফোর্স বের করে করি তাহলে কিন্তু আমার জন্য ঘতে অনেকটা আগায় থাকবে। তো দেখো আমি যেমন তোমাদেরকে আগেরটা দেখাইলাম হচ্ছে গতিশক্তি দিয়ে, কিন্তু এখন আবার আমার কিন্তু ফ্রিকশন ফোর্স বের করতে হবে। না, আমি যদি এক্সাম হলে কিন্তু অবশ্যই আমি গতে এনার্জি দিয়ে করতাম না, কারণ ঘতে আমার ফ্রিকশন বের করাই লাগবে। তো ঠিক আছে, সমস্যা নেই, বের করি। তো আমি আবারও আগের ইকুয়েশন থেকে নিয়ে আসি। এখন আর এত বড় করে ডেরিভেশন করব না। এফ সমান আমরা পাইছিলাম হচ্ছে আই এ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এন্ড এ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছিলাম হচ্ছে এম জি সাইন থিটা। কত কত যেন পাইলাম আগের প্রবলেমে, 5g সাইন থিটা বাই 7। 5g, আচ্ছা এ তো লাগবে না, আমরা ফ্রিকশন ডিরেক্ট বের করতে পারি, আগেরটা থেকেই কারেক্ট করতেছি সংক্ষেপে করার জন্য। ফ্রিকশন ফোর্স আমরা পাইছিলাম হচ্ছে, wait, 2/7 mg sin থিটা। এটা হচ্ছে প্রথম গোলকের ক্ষেত্রে। তাহলে এটা ক্যালকুলেট করো তো। 2/7 m হচ্ছে কত আমার, 1.8, জি হচ্ছে 10 ধরতে বলছে কিন্তু, আর সাইন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 2/7 ইন্টু 1.8 ইন্টু জি ইন্টু সাইন 30, তাহলে 18/7 18/7 নিউটন। এটা হচ্ছে আমার প্রথম গোলকের ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স। তাহলে এখন আমার কত, তোমার হচ্ছে টর্ক কত হবে প্রথম বস্তুর ক্ষেত্রে, টাউ 1 ধরি আমি। এটা কত হবে, এফ আর আর কত দিয়ে দিচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1। তাহলে 18/7 ইন্টু 0.1, অর্থাৎ 1.8 ডিভাইডেড বাই 7 কত নিউটন মিটার। এটা হচ্ছে আমার প্রথম বস্তুর উপর টর্ক। এখন দ্বিতীয় বস্তুর উপর টর্ক কত হবে বলো তো, এটা কিভাবে নির্ণয় করবো? এখানেই তো টুইস্ট। দেখো এখানে একটা কথা বলছে, স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে এই বস্তুটা যত এনার্জি নিয়ে এখানে আসছে টোটাল, এন্ড দুইটা যেহেতু সেম ভর, হ্যাঁ আইডেন্টিক্যাল ম্যাথ হইলে তো এনার্জি পুরাটাই ট্রান্সফার করে দিবে। তাহলে আমি ডিরেক্ট বলতে পারি mgh, এই পরিমাণ এনার্জি নিয়েই তো সে আসছে, এটা হচ্ছে আমি এইচ বলতেছি। এই পরিমাণ এনার্জি নিয়েই তো তাকে ধাক্কা দিছে আসলে। এই এনার্জির কিছু অংশ লিনিয়ার গতিশক্তি, কিছু অংশ হচ্ছে তোমার অ্যাঙ্গুলার গতিশক্তিতে গেছে, কিন্তু আলটিমেটলি টোটাল সামেশন তো এইটাই, তাই না? আমি তো হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এমজিএইচ লিখছি। তো এমজিএইচ পরিমাণ শক্তি একে দিচ্ছে। এখন কথা হচ্ছে এই বস্তুটা এখানে এসে থেমে গেছে, তো একে থামাইলো কে? অবশ্যই এখানে একটা ফ্রিকশন ফোর্স আছে, তাই না? ফ্রিকশন ফোর্সটাই তো তাকে কি করতেছে, অপোজ করতেছে, তার গতিশক্তিটাকে হচ্ছে কমানোর চেষ্টা করতেছে। এখন দেখো সে কিন্তু এখানে স্থির আছে, স্থির থাকা অবস্থায় তার কিন্তু পিওর রোলিং হচ্ছে না এখানে আসলে। তো ফ্রিকশনটা তাকে পিওর রোলিং করাইতে চাচ্ছে। তো করাইতে চাচ্ছে বলতে তাকে করানোর আগেই তো সে থেমে গেছে, মানে তার ধরো লিনিয়ার বেগটা এতই বেশি যে তার যে ওমেগা, ওমেগা বাড়তে বাড়তে এটার সমান হওয়ার আগেই ফ্রিকশন, মানে তার এটা জিরো হয়ে গেছে, এই দুইটা আর সমান হইতে পারে নাই। বুঝতে পারছো?
আচ্ছা, আমাদের এত কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নাই আসলে। আমি সোজা হিসাব যে এটা হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স ওকে অপোজ করতেছে, এন্ড ফ্রিকশন ফোর্সটাই কিন্তু ওর টর্ক সৃষ্টি করতেছে। তাহলে আমার সোজা হিসাব কি, যে এখানে তাহলে আমার এনার্জি থিওরাম থেকে পাই আমি mgh সমান fs। এখানে fs বলতে এখানে হচ্ছে কি 2s আসবে, তাই তো? তাহলে f সমান আমি কি পাবো, mgh ডিভাইডেড বাই 2s। তাহলে আমার m কত 1.8, g হচ্ছে 10, আর h হচ্ছে, আচ্ছা লিখে দিই, এইচ হচ্ছে কত 10/√3 পাইছিলাম না আমরা, 10/√3, আর 2s 2 হচ্ছে 2 × 10। তাহলে 10 একটা 10 কেটে যাবে। আচ্ছা, তাহলে 10 ডিভাইডেড বাই 2 × 10√3, তাহলে দেখো 3√3, এটা পাচ্ছি আমি 3√3 নিউটন। তাহলে টাউ টু কত হবে বলতো, এটার সাথে 3√3 ইন্টু এফ আর মানে 0.1 গুণ হবে, যা আসবে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই দুইটা টর্কের মানই তো আমাকে তুলনা করতে বলছে, দেখছো ঘ নাম্বারও কত ছোট হয়েছে। মানে তুমি যদি গতে এফটা বের করে করো তাহলে তো তুমি এখানে ডিরেক্ট লিখে দিতে পারবা গ হতে পাই, আর না হলে তোমাকে ঘতে আবার ডেরিভেশন করতে হবে। তো ইংলিশের প্রবলেম দুটো আশা করি বুঝাইতে পারছি, আর কনসেপ্ট আগে যা শিখেছি অতটুকুই আশা করি যথেষ্ট। অতটুকু যদি কেউ বুঝে থাকো, তুমি যত কঠিনই প্রবলেমই দেওয়া হোক না কেন, তুমি আশা করি পারবা। এখন যদি কনসেপ্ট গুলো বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনুরোধ করবো যে এই দুইটা প্রবলেম ভিডিওটা পজ করে তোমরা সলভ করার চেষ্টা করবা। তাহলেই হচ্ছে তোমরা জাস্টিফাই করতে পারবা যে তোমরা প্রবলেম গুলা কতটুকু আসলে বুঝতে পারছো। আমি সলভ করে দিচ্ছি, আমি একটু ফাস্টই যাব এখন, কারণ আমি কনসেপ্ট যথাযথভাবে স্লো গেছি। এখন ভিডিও ডিউরেশনও বেড়ে যাচ্ছে। তো কনসেপ্ট বুঝে থাকলে আশা করি আমার হেল্প ছাড়াই প্রবলেম গুলো তোমরা সলভ করতে পারবা। তো দেখো এখানে কি বলছে, এটা 2021 সালের জি অ্যাডভান্সের প্রবলেম। তো অ্যাডভান্সের প্রবলেম কিন্তু টাফই হয়, অনেক টাফ হয়। মেইনসের প্রবলেম গুলো নর্মালি ইজি হয়, কিন্তু অ্যাডভান্সের প্রবলেম কিন্তু এত সহজ হয় না। তো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে দেখবা আমরা অনেক ইজিলি কয়েক লাইনেই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তো ভিডিওটা পজ করে আশা করি চেষ্টা করবা। তো আসো দেখি কি বলছে, যে a horizontal force F is applied at the center of mass of a cylindrical object of mass m and radius r, perpendicular to its axis as shown in the figure. The coefficient of friction between the object and the ground is mu. The center of mass of the object has an acceleration a. The acceleration due to gravity is g. Given that the object rolls without friction clipping, which of the following statement is correct? অর্থাৎ এখানে ইজ আর্ট বলতে বোঝাচ্ছে মাল্টিপল কারেক্ট হইতে পারে। তো এখানে বলতেছে একটা লিনিয়ার এক্সেলারেশন এ আছে, এখানে হচ্ছে একটা ঘর্ষণ গুণাঙ্ক মিউ আছে, আর এটা অভিকর্ষ ত্বরণ জি আছে, এই জিনিসগুলা বলছে। আর কি বলছে, এফ হচ্ছে পারপেন্ডিকুলার টু ইটস এক্সিস, রেডিয়াস রেডিয়াস আর পারপেন্ডিকুলার টু ইটস এক্সিস, এই জিনিসগুলা ফিগারে যা দেখতে পাচ্ছ এগুলাই দিয়ে দিছে। এখন আমাকে এই চারটা অপশন চেক করতে হবে এগুলো ট্রু নাকি ফলস। তো দেখো এখানে বলছে এতে এ নম্বরটা আমি পড়ি আগে, ফর দ্য সেম এফ দ্য ভ্যালু অফ এ, মানে এটা ত্বরণ বোঝাচ্ছে, ডাজ নট ডিপেন্ড অন ওয়েদার দ্য সিলিন্ডার ইজ সলিড অর হলো। আচ্ছা, মানে বলতেছে এইখানে এফ যদি সেম হয় তাহলে এই সিলিন্ডারটা হলো নাকি, অর্থাৎ ফাঁপা নাকি নিরেট, এইটার উপরে আমার ত্বরণটা নির্ভর করবে না। আচ্ছা, এখন আমাকে বলো আগে যে সিলিন্ডারটা ফাঁপা অথবা নিরেট হইলে কিসের চেঞ্জ আসবে আলটিমেটলি, এর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামকে। তো আমাকে জাস্ট চেক করতে হবে এই যে আমার ত্বরণটা এটা কি মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর ডিপেন্ড করে কি না। এটা যদি চেক করতে পারি তাহলেই আমার কাজ শেষ। যদি দেখি যে ডিপেন্ড করতেছে না তাহলে এ ট্রু, মানে ডাজ নট ডিপেন্ড। আর যদি করে তাহলে তো এ ফলস, মানে ডিপেন্ড করতেছে। দুইটার ক্ষেত্রে দুই রকম আসবে। তো এটার ক্ষেত্রে এফ দিকে, তো আমি কি বলতে পারি দেখো, এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। আবার এফ আর ইজ ইকুয়াল টু কত, আই আলফা। আই আলফা মানে আই বাই এ, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত বলো, আই এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমি কিন্তু এখন অত ব্যাখ্যা করতেছি না, এই জিনিসগুলো ব্যাখ্যা করে আসছি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত বলো, এম এ প্লাস আই এ ডিভাইডেড বাই আই এ, এ কমন নাও, তাহলে এম প্লাস আই বাই আর স্কোয়ার। তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছ, এফ ডিভাইডেড বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার। দেখো আই এর একটা টার্ম কিন্তু এ এর ইকুয়েশনে আছে,
তো এম সেম আর সেম এফ সেম হইলেও আই ডিফারেন্ট হইলে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। তার মানে এই স্টেটমেন্টটা রং। তাহলে নেক্সটে আসি। ফর এ সলিড সিলিন্ডার দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এ ইজ 2 মিউ জি ফর এ সলিড সিলিন্ডার। তো সলিড সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলো তো? এম আর স্কোয়ার বাই টু, কারণ এটা ডিস্কের মতো কাজ করে। তো এম আর স্কোয়ার বাই টু যদি হয়, তাহলে আমার এ এর ভ্যালু কত বলছে? ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিউ জি। তাহলে এ ইজ ইকুয়াল টু কত দেখো? এ ইজ ইকুয়াল টু কত হবে? আই ইজ ইকুয়াল টু কত হবে তাহলে, যদি এটা হচ্ছে আমার সলিড সিলিন্ডার হয় এম আর স্কোয়ার বাই টু, তাই তো? এম আর স্কোয়ার বাই টু যদি হয়, তাহলে আমার এখানে এফ কত হবে? এফ কত হবে? এফ হচ্ছে আমার আই এ, আই কত? এম আর স্কোয়ার বাই টু, তাহলে আর স্কোয়ার কেটে যাবে, এম এ বাই টু পাচ্ছি, তাই না? এম এ বাই টু। তাহলে এখানে আমার এ এর ভ্যালু কত পাবো বলো? আচ্ছা, তাহলে এখানে আমার কি বলতেছে? ম্যাক্সিমাম পসিবল বলে। একে তো আমার দুইটা, কয়টা কন্ডিশন? সলিড সিলিন্ডার, এটা থেকে আমরা আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার বাই টু পাইছি, এন্ড ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। তো এ দেখো, এটা কি ফ্রিকশন ফোর্সের সাথে একটা সম্পর্ক আছে। তো ফ্রিকশন ফোর্স ম্যাক্সিমাম কখন হয়? যখন লিমিটিং ফ্রিকশন বা মিউ এমজি পাবো। তো মিউ এমজি যখন পাবো, এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স। তো ম্যাক্সিমাম এক্সেলারেশন পাবো। তো এফ সমান আবার কি? এম এ বাই টু পাইছি, এম এ বাই টু। তাহলে এম এম কাটা, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি টু মিউ জি। তাহলে এটা দেখো, ও তুমি তুমি যদি তো আমাকে বলছে, তার মানে আমার বি অপশনটা কারেক্ট। তাহলে এরপর আবার আসো। এরপর আমাকে কি বলছে? আমি হচ্ছে কি করব, এই কোশ্চেনটা কপি করি, এখানে যেহেতু জায়গা নেই। এরপর আমার সিতে কি বলতেছে? দ্য ম্যাগনিটিউড, আমরা কি পাইছি? এটা রং, এটা কারেক্ট। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকশনাল ফোর্স অন দ্য অবজেক্ট ডিউ টু দ্য গ্রাউন্ড ইজ অলওয়েজ মিউ এন। দেখো তো, এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাইছিলাম? আই এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যাঁ, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকশনাল ফোর্স অন দ্য অবজেক্ট ডিউ টু দ্য গ্রাউন্ড ইজ অলওয়েজ মিউ। এটা কি ট্রু? আসলেই ট্রু না তো। কারণ আমি যদি আবার কি, আবার এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ, আমি যদি এফ চেঞ্জ করি, এ চেঞ্জ হবে, এফও চেঞ্জ হবে, তাই না? আবার আমি যদি আই চেঞ্জ করি, কারণ এখানে তো আমাকে বলে নাই ফর দিস সিলিন্ডার, এই সিলিন্ডার তো স্পেসিফিক্যালি বলে নাই। তো তার মানে কি আমার আই ভ্যালু, আই ভ্যারিয়েবল, আর ভ্যারিয়েবল, তো আমার কিন্তু হচ্ছে না। আমার অলওয়েজ কিন্তু মিউএনজি হবে না, ঠিক আছে? তো মিউএনজি কি লিমিটিং ফ্রিকশন না? তো অলওয়েজ কি মিউএনজি হবে? এটা তো একদম শুরুতেই বুঝাইছে যে অলওয়েজ লিমিটিং ফ্রিকশন আসবে না। তার মানে কি এটা রং। তো ডিতে কি বলছে? ফর এ থিন ওয়ার্ল্ড হলো সিলিন্ডার এ ইজ ইকুয়াল টু এফ বাই টু এম। থিন ওয়ার্ল্ড মানে কি? ফাঁপা, ফাঁপা সিলিন্ডার। ফাঁপা সিলিন্ডারে আই ইজ ইকুয়াল টু কত? এম আর স্কোয়ার। তো ফাঁপা সিলিন্ডার আই ইজ ইকুয়াল টু যদি এম আর স্কোয়ার হয়, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এফ ইজ ইকুয়াল টু যদি এম এ হয়, এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু আবার এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ হইলে এফ ইজ ইকুয়াল টু কত? ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু টু এম এ। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু কত পাবো দেখো তো? এফ বাই টু এম। তার মানে এই অপশনটা কারেক্ট। তার মানে এই 2021 সালের অ্যাডভান্সের প্রবলেমটা কিন্তু তুমি জাস্ট পিওর রোলিং এর কনসেপ্ট দিয়ে টোটালি সলভ করে ফেললা। তাহলে এটা কি কি অপশন কারেক্ট হবে? বি এন্ড ডি। অ্যাডভান্সের কোশ্চেন দেখো, মাত্র ওদের আইআইটি তে তো 3 মিনিট টাইম দেওয়া হয়, বাট তোমার যদি কনসেপ্ট জানা থাকে, প্র্যাকটিস থাকে, তো কত ইজিলি সলভ করা যায়, 1 মিনিটেই সলভ করে ফেলবা। তো আমরা নেক্সটে যাই, আমাদের লাস্ট প্রবলেম অ্যাডভান্সের হচ্ছে 2022 সালের। আচ্ছা দেখো, এটা আমাদের লাস্ট প্রবলেম। তো এই প্রবলেমটা কি বলছে যে সলিড স্ফিয়ার অফ মাস 1 কেজি এন্ড radius 1 meter rolls without slipping on a fixed inclined plane with an angle of inclination 30 degree from the horizontal. Two forces of a magnitude 1 Newton is parallel to the incline act on the sphere both at distance r is equal to 0.5 meter from the center of the sphere as shown in the figure. The acceleration of the sphere down the plane is, অর্থাৎ এখানে দুইটা ফোর্স হচ্ছে 1 নিউটনের, আর এই ডিস্টেন্স হচ্ছে 0.5 মিটার। তাহলে এখানে আমি যদি ডায়াগ্রাম আঁকি, একদম ফার্স্টে আমরা যখন ইনক্লাইন প্লেনের পিরোলিং এর ডেরিভেশনটা করছিলাম, ঠিক ওইভাবেই জাস্ট এখানে এক্সটার্নাল দুইটা ফোর্স অ্যাড হচ্ছে। উম,
তাহলে এখানে আমি নিচের দিকে পাচ্ছি mg sin থিটা আর উপরের দিকে এখানে হচ্ছে আমার f। তাহলে লিনিয়ার ফোর্সের দিকে যদি আমি তাকাই তাহলে আমি নিচের দিকে আছে mg sin থিটা 1 নিউটন এন্ড উপরের দিকে আছে হচ্ছে ফ্রিকশন ফোর্স এন্ড 1 নিউটন। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি mg sin থিটা প্লাস 1 মাইনাস 1 মাইনাস f ইজ ইকুয়াল টু ma। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 1 1 কেটে যাবে। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। এখন যদি আমি টর্কের কথা চিন্তা করি তাহলে দেখো টর্কের ক্ষেত্রে আমার হচ্ছে এখানে ফ্রিকশন ফোর্স এতক্ষণ জাস্ট ফ্রিকশন ফোর্স টর্ক উৎপন্ন করছিল, এখন আমার এই 1 নিউটন ফোর্স দুইটাও হচ্ছে টর্ক উৎপন্ন করবে। তো এখন এখান থেকে আমি কি দেখতে পারি, ফ্রিকশন ফোর্স দ্বারা যে টর্ক এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ হইলে মাইনাস এফআর আর বাকি দুইটা ফোর্স দ্বারা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে। তো আমি একদম হ্যাঁ, বাকি দুটো ফোর্স দ্বারা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ তো আসতেছে। কিন্তু আমি যদি একদম রাইট থাম্ব রুল অনুযায়ী নিই তাহলে আমি হচ্ছে ডিরেক্ট এইভাবে নিচ্ছি। ফ্রিকশন ফোর্স হচ্ছে তাহলে আমার পজিটিভ আর আচ্ছা আমি অ্যান্টি ক্লকওয়াইজই নিই। অ্যান্টি ক্লকওয়াইজ নিলে হচ্ছে এটা ফ্রিকশন ফোর্স হচ্ছে ক্লকওয়াইজ টর্ক আসতেছে আর 1 নিউটন দুইটা দ্বারা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুইটাই পজিটিভ। এই দুটো যদি পজিটিভ হয় তাহলে আমার যে নেট টর্কটা আমরা রাইট থাম্ব রুল থেকে দেখতেছি হচ্ছে ইনওয়ার্ডস যাচ্ছে। তো ইনওয়ার্ডস যদি যায় তাহলে হচ্ছে আমাদের নেগেটিভ আই আলফা আসতেছে। তো নেগেটিভ আই আলফা মিনস 2/5 এম আর স্কোয়ার আর আলফা মিনস হচ্ছে এ বাই আর। তাহলে আলটিমেটলি এখানে আমি পাচ্ছি মাইনাস এফ, আর এর ভ্যালু যেহেতু 1 আর এখানে পাচ্ছি হচ্ছে আমি 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2/5 এ। এটাই তো পাচ্ছি। তাহলে এখান থেকে আমি এফ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো এফ ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 1 প্লাস 2/5 এ। এটা পাচ্ছি। এখন এই ইকুয়েশনটা যদি আমি উপরে ইকুয়েশনে বসাই দিই তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি হচ্ছে mg sin থিটা মাইনাস 1 মাইনাস 2/5 a ইজ ইকুয়াল টু হচ্ছে কত বলো, এম এ অর্থাৎ এ, যেহেতু এম এর ভ্যালু 1 কেজি আর এখানে mg sin থিটার ভ্যালু কত হবে, এটা 1 এটা 10 sin 30 মানে হচ্ছে হাফ। তাহলে এখানে আমি 5 পাচ্ছি। তাহলে এখানে আমি লিখতে পারবো 4 ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস 2/5 a। তাহলে লসাগু করলে আমি পাচ্ছি হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 7a ডিভাইডেড বাই 5। তাহলে a ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 2.85 সামথিং মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। তাহলে এটাই কি আমার অ্যান্সার। তো আশা করি এই সব কনসেপ্ট গুলো সবাই বুঝতে পারছো। তো এই কনসেপ্ট গুলো একদম ক্লিয়ারলি বোঝা থাকলে যে কোনো অ্যাডভান্স প্রবলেমই আশা করি ইজিলি অ্যাপ্রোচ করা যাবে। কারণ এখানে আমাদের 21 সালের অ্যাডভান্স অ্যান্ড 22 সালের অ্যাডভান্সের কোশ্চেন গুলা আমরা ইজিলি অ্যাপ্রোচ করতে পারছি। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।